প্রফেসর ডক্টর এ কে মতিনুর রহমানকে মঞ্চে আসার জন্য। আমরা অনুষ্ঠানের একটু আনুষ্ঠানিকতা রাখছি। থেকে তেলাওয়াত করবেন হাফেজ মাওলানা মাহবুবুর রহমান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমার এডি তোমার কাছে লাগালাম খেয়াল করে দিও يا أيها الذين آمنوا اتقوا الله آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله واتقوا الله إن الله خبير بما تعملون إن الله خبير بما تعملون صدق الله العظيم ইরশাদ হচ্ছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর আখিরাতের জীবনের জন্য তোমরা কি সঞ্চয় করছো সে বিষয়ে চিন্তা করো। আর তোমরা আল্লাহকে ভয় করো, আর তোমরা যা কিছু করো নিশ্চয় আল্লাহ তাআলা সব বিষয়ে খবর রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মানিত্তাবাআল হুদা। আমরা এই অনুষ্ঠানের শুরুতে গভীরভাবে স্মরণ করছি, শ্রদ্ধা জানাচ্ছি আমাদের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি এবং জুলাই যোদ্ধা যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন তাদের স্মরণ করি। আমরা এখন স্বাগত বক্তব্য নিয়ে আসবেন আমাদের কুষ্টিয়া সদর আসনের নির্বাচনী ব্যবস্থাপনা কমিটির প্রধান এবং কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ। আমরা কুতুবউদ্দিন আহমেদের কাছ থেকে স্বাগত বক্তব্য শোনার পরে মূল ইস্তেহারে চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী আয়োজন আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য যেটা মানুষ প্রত্যাশা করে, একজন প্রার্থী বা তার দলের ভাবনা চিন্তা, সেই ধরনের একটা আয়োজনের আজকে তিনি মুখ্য ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, যাকে কেন্দ্র করে আয়োজন। আমাদের বিএনপির সদর 3 আসনে বিএনপি কর্তৃক মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। আমাদের মঞ্চে আর একজন মেহমান আছেন, আমাদের অত্যন্ত সুপরিচিত একজন মিডিয়া ব্যক্তিত্ব, শিক্ষাবিদ মতিনুর রহমান। এখানে উপস্থিত আছেন আমাদের কুষ্টিয়ার মিডিয়া ব্যক্তিত্বরা, আমাদের শিক্ষাবিদ, সম্মানিত ব্যবসায়ীদের প্রতিনিধিরা, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার সম্মানিত ব্যক্তিবর্গ, আমার দলের সিনিয়র নেতৃবৃন্দ,
এবং সমাজে বিভিন্ন প্রতিনিধিত্বকারী ব্যক্তিবর্গ। আসসালামু আলাইকুম। আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি ঠিক জানতাম না। আমার ধারণা ছিল যে প্রাপ্তি হয়তো ইয়ে করবে, আমি একটু গ্রামে গিয়েছিলাম নির্বাচনী কর্মকাণ্ডে, একটু দেরি হয়ে গেছে। আমার এই দেরির কারণে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, আমি দলের পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি প্রথমে স্মরণ করি আজকের এই গুরুত্বপূর্ণ ইস্তিহার পাঠের অনুষ্ঠানে আমার দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে। শ্রদ্ধা করে স্মরণ করি বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, গণমানুষের নেতা, যাকে চিনলে বাংলাদেশ চেনা যায়, সদ্য প্রয়াত মরহুমা বেগম খালেদা জিয়াকে। আমরা গভীর শ্রদ্ধা এবং আনুগত্য জানাচ্ছি আমাদের দলের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজকে আমরা যে ইস্তিহারের বিষয়টা সামনে আনতে চাচ্ছি, এটা বিচ্ছিন্ন কোনো বিষয় না। আমরা মনে করি হচ্ছে আমাদের দল কর্তৃক যে ইস্তিহার ঘোষণা হয়েছে নির্বাচনে, সেটাই আমাদের হচ্ছে দলের মূল ফোকাস বলি অথবা এজেন্ডা বলি, সবকিছু সেটাই। তবে প্রত্যেকটা নির্বাচন এলাকায় সেখানকার মানুষের একটা আকাঙ্ক্ষা থাকে যে জাতীয় রাজনীতির পাশাপাশি স্থানীয়ভাবে একটি সংসদ সদস্যের ভাবনা চিন্তাটা কি, স্থানীয় সমস্যা সমাধানে তার করণীয় কি, এ ব্যাপারে স্থানীয় কোনো সমস্যা চিহ্নিত করে সে বিষয়ে তার প্রতিশ্রুতি। আমরা ঠিক জাতীয় যে ইস্তিহার আমাদের দল কর্তৃক ঘোষিত হয়েছে, তার সাথে সঙ্গতি রেখে আমরা আমাদের স্থানীয় মানুষের সমস্যা সমাধানের একটা প্রতিশ্রুতি নিয়ে আমরা এই আয়োজনটা করেছি। যাই হোক, আপনারা সবাই এসছেন, আমরা কৃতজ্ঞ আপনাদের প্রতি যে আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন। মনে রাখবেন, আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন জাতির জন্য একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। দীর্ঘ 15টা বছর যে লড়াই সংগ্রাম আমরা করেছি একটা ভোটাধিকারের জন্য, গণতন্ত্রের উত্তরণের জন্য, সেই পথটা আমাদের সামনে উন্মোচিত হতে যাচ্ছে। যদিও নানান শঙ্কা থাকতে পারে, নানান আশঙ্কা থাকতে পারে, কিন্তু মানুষ সচেতন, জনগণ একটি অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন চাই। যে অংশগ্রহণমূলককে আমরা চিহ্নিত করি যে সর্বাধিক ভোটার উপস্থিতিটা, আমি বিশ্বাস করি আমাদের নির্বাচন কমিশন, স্থানীয় প্রশাসন সেই বিষয়কে এনশিওর করবে এবং মানুষ নির্ভয়ে, নির্বিঘ্নে তার ভোটাধিকার আনন্দের চিত্তে তার পছন্দ মতো প্রার্থীকে বা প্রতীকে ভোট দেবে। এই আশায় আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের এর কোনো থামানোর কোনো সুযোগ নেই। যত চক্রান্তই করা হোক, যত ষড়যন্ত্রই করা হোক, অথবা যত বিভ্রান্তি ছড়ানো হোক না, আমাদের এজেন্ডা খুব সুস্পষ্ট। আমরা 31টা দফা দিয়েছি, 8টা দফাকে আমরা চিহ্নিত করেছি অগ্রাধিকার ভিত্তিতে। সে বিষয়টাই আমাদের ইস্তেহারে উঠে এসছে। আপনারা বিশেষ করে যারা সংবাদপত্র বা ইলেকট্রনিক প্রিন্টিং মিডিয়াতে যারা আছেন অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে আছেন, এই বিষয়ে সবাই অবগত আছেন। আমরা আরো কিছু সন্নিবেশিত করে আমাদের প্রাপ্তি আজকে ইস্তেহার ঘোষণা করবেন। তো আমি আর কথা বলে আপনাদের সময় ক্ষেপণ করব না, আসল কাজটায় আমরা ফিরে যাব। আপনাদের আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে আজকের এই উপস্থিতির জন্য মোবারকবাদ, ধন্যবাদ জানাই এবং দোয়া করি আপনাদের জন্য। সবাই আপনারা ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন নিশ্চিন্ত মনে সবাই সুস্থতার সাথে আমরা আগামী 12 তারিখ পার করতে পারি। আমাদের প্রার্থীর জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি আমাদের একজন নির্বাচনের ময়দানের একজন প্রতিপক্ষই বলি অথবা অন্য দলের প্রার্থী বলে আমাদের মিস্টার আমির হামজা, উনি অসুস্থ আছেন। আমরা আল্লাহর কাছে কামনা করি উনি আবার সুস্থ হয়ে নির্বাচনের ময়দানে ফিরে আসুক এবং আমরা একটা বন্ধুসুলভ পরিবেশ সৃষ্টি করে আমরা সবাই যে জাতির আকাঙ্ক্ষা পূরণে আমরা সবাই সচেষ্ট হই। এটাই হোক আজকে আমাদের এই আয়োজনের অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রকৌশলী জাকির হোসেন সরকার স্বপ্ন দেখেন, তবে তা ঘুমিয়ে ঘুমিয়ে না, জেগে জেগে। তার প্রমাণ আপনারা এই সুশোভিত কুষ্টিয়া এবং তার অন্যান্য কর্মকাণ্ডের মধ্যে দেখেছেন।
আজকের এই ইস্তেহার যখন উনি তৈরি করেছেন, যে টিম কাজ করেছে, বারবার তিনি একটি কথা বলেছেন, যেটা বাস্তবায়ন করা যাবে না এরকম কোনো গাল গল্প যেন লেখা না হয়। প্রত্যেকটা শব্দ উনি সেভাবেই দেখেছেন, আমরা সেভাবেই করেছি। যে স্বপ্ন উনি দেখেছেন তা বাস্তবায়ন করার তৌফিক মহান আল্লাহ ওনাকে দিন, সেই কামনা করে বিএনপি মনোনীত কুষ্টিয়া সদর আসনের প্রার্থী আমাদের প্রিয় বড় ভাই প্রকৌশলী জাকির হোসেন সরকারকে এবার ইস্তেহার পাঠের জন্য আহ্বান জানাচ্ছি। ওইটা ঘোরায় নিচে দাও, নিচে লাগাও, নিচে নিচে। নিচের দিকে লাগাও। টেবিলে দিয়ে দেন, টেবিলে দিয়ে দেন। এখানে বসে বলবো, সমস্যা নাই। মাইক সেটটা ওখানে দিয়ে দেন, সুন্দর হবে। আরে যারা দিলি কে বসে দিলি ক্যামেরা সবারই ফ্রেম থাকবে, ঠিক আছে? বসে দিই, অসুবিধা নাই সনি এখানেও ফ্রেম থাকে না, আমরা যেখানে দাঁড়াইছি না স্টেজ সব দিক দিয়ে ফ্রেম। সনি ভাই লোগোটা নেই, লাইভ কাটেন, এতে লোগো নেই। এই সাউন্ড তো ক্লিয়ারই আসছে, অত লোগো দেওয়ার দরকার কি? দেখা যায়, দেখা যায় পাবলিক আছে। আজকে সনি ভাই, এই সনি ভাই, লোগো ওই জায়গায় দেন, এরকম এরকম। এইরকম করতেন তুই দেন উপরে। আরে ল্যাপটপে ঘুমাই দিছিলি। আর রবিন লাইনে থাকো, আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের স্বাস্থ্য কথা বলবে কোন লোক? মাইক্রোফোন কোন ও ভাই, কথা বলবে? আমাদের এদিকে একটা দেন। এটা তো অনেক হাই হয়ে গেল। ও এক টাকায় মুখ আসে কোথায় দাঁড়াবেন? এই মাইক্রোফোনের লেভেল আপ হয়ে গেল তো, মাইক্রোফোনের লেভেল আপ হয়ে গেছে দেখছি।
মাইক্রোফোনটা নামায় দেন, ও অত উপরে মাইক্রোফোনের লেভেল নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, নামায় দেন। ওকে বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই আসলে বোঝেন ইস্তেহার ঘোষণার এই অনুষ্ঠানে ওইটা কি দরকার আছে? আমাদের মাঝে উপস্থিত আছেন সরাই দিলে ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত আহ্বায়ক জননেতা কুতুবউদ্দিন আহমেদ। আমাদের মাঝে উপস্থিত আছেন এই কুষ্টিয়া এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উপস্থিত আছেন শিক্ষাবিদ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, চিকিৎসক, ডাক্তার, সমাজসেবক, সর্বোপরি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যাসন্ন। আর মাত্র 3 দিন পরেই 12ই ফেব্রুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে বিভিন্ন দল কেন্দ্রীয়ভাবে এবং স্থানীয়ভাবে অনেকেই নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত পরশুদিন অর্থাৎ 6 তারিখে কেন্দ্রীয়ভাবে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছেন। এই ইস্তেহারের মূল প্রতিপাদ্য বিষয় ছিল সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান, উনি 31 দফার পাশাপাশি একটা নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছেন এবং যার মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূপকল্প 2030 এবং উনি যেটা 2023 সালে ঘোষণা করেছিলেন রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা, সবকিছুর সংমিশ্রণে উনি একটা নতুন বাংলাদেশের রূপরেখা দিয়েছেন। উনি এখানে বাংলাদেশের প্রান্তিক যে জনগোষ্ঠী তাদেরকে এগিয়ে নিয়ে আসার অভিব্যক্তি উনি প্রকাশ করেছেন। আমাদের সমাজের অর্ধেকের বেশি নারী এই নারীদের উন্নয়ন এবং ক্ষমতায়নের জন্য উনি ফ্যামিলি কার্ডের কথা বলেছেন। আমরা জানি বাংলাদেশের উন্নয়ন নির্ভর করে কৃষি এবং কৃষকের উপর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেটা শুরু করেছিলেন এবং উনি দেখিয়েছিলেন মাত্র 3.5 বছরে তলাবিহীন একটা ঝুড়িকে কৃষি এবং কৃষকের উন্নয়নের মাধ্যমে, একটা সবুজ বিপ্লবের মাধ্যমে উনি একটা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ সমৃদ্ধ একটা আত্মনির্ভরশীল দেশে পরিণত করেছেন। তারই ধারাবাহিকতায় বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি আমাদের প্রতিটি কৃষক পরিবারে একটি করে কৃষি কার্ড দেওয়ার কথা বলেছেন। উনি সবার জন্য স্বাস্থ্য সেবা উনি নিশ্চিত করতে চেয়েছেন। উনি তরুণ যুবকদের কর্মসংস্থানের কথা বলেছেন। উনি আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ যারা ইসলামের প্রচার এবং প্রসারের জন্য সবসময় নিজেদেরকে নিবেদিত রাখেন, সেই ইমাম, মুয়াজ্জিন, প্রদীপদের কথা উনি বলেছেন। তাদের সম্মানজনক ভাতা এবং সম্মানের কথা বলেছেন। আমরা যারা কুষ্টিয়ায় আছি, আমরা যারা কুষ্টিয়া এলাকায় রাজনীতি করি, ঠিক একই আমাদের কাছে সবার আগে কুষ্টিয়া। এই জন্য আমরা আজকে এখানে কুষ্টিয়ার
বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সামনে আমরা উপস্থিত হয়েছি। আমরা বলতে চাই, আমাদের নেতার ঘোষিত ইশতেহারের আলোকে আমরা কিভাবে আমাদের কুষ্টিয়াতে উন্নয়ন করবো, কিভাবে আমাদের কুষ্টিয়াকে দেখতে চাই এবং কুষ্টিয়াকে আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা এই কুষ্টিয়াকে আমরা কিভাবে করতে চাই, এবং এই ব্যাপারে আমরা আপনাদের সবার সহযোগিতা চাই। আমরা চাই কুষ্টিয়ার সামাজিক সম্প্রীতি, আমরা চাই কুষ্টিয়ার রাজনৈতিক সম্প্রীতি, আমরা চাই কুষ্টিয়ার ধর্মীয় সম্প্রীতি, এবং আমরা সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা যদি সবাই একযোগে কাজ করি, তাহলে আমরা ইনশাআল্লাহ সবাইকে নিয়ে এই কুষ্টিয়াকে একটা বসবাসযোগ্য, একটা সুন্দর, একটা আবাস ভূমি হিসেবে আমরা গড়ে তুলতে পারব। আমরা আমাদের ইশতেহারে যে বিষয়গুলোর কথা বলতে চাই, সেগুলো আমাদের যে কেন্দ্রীয় যে ইশতেহার সেটার আলোকে, এবং আমরা যে চিন্তা ভাবনা গুলো করছি, আমাদের এখানে যে সমস্যার সম্ভাবনা আছে সেটাকে মাথায় রেখে আমরা অগ্রসর হতে চাই, এবং এই ব্যাপারে আপনাদের সাথে আমরা বিষয়গুলো আমরা শেয়ার করব, এবং এর মাধ্যমে আমাদের দেশের যে সাধারণ জনগণ, তাদের কাছে আমরা পৌঁছাতে চাই। প্রথমে যে বিষয়টার প্রতি আমরা গুরুত্ব দিতে চাই সেটা কর্মসংস্থান এবং যুব উন্নয়ন। আমরা জানি বাংলাদেশের প্রায় 2.5 থেকে 3 কোটি বেকার। এই বেকারদের আমরা প্রশিক্ষণ দিয়ে তাদের সক্ষমতা বৃদ্ধি করে আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে চাই, তাদেরকে আমরা চাকরির ব্যবস্থা করতে চাই। ইতিমধ্যে আপনারা জানেন, আমাদের নেতা বলেছেন এই কর্মসংস্থান সৃষ্টির যে সময় বা তৈরি করতে যে সময় লাগবে, এই ইন্টারিম পিরিয়ডে তারা যাতে সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, এই জন্য তাদেরকে আমরা বেকার ভাতারও দেওয়ার কথা বলেছি। এই কুষ্টিয়া এলাকায় 15 থেকে 20,000 যুবক বেকার আছে। আমরা তাদের জন্য ভাষা ইনস্টিটিউট করতে চাই। আমরা চাইনিজ, জাপানিজ, কোরিয়ান ভাষা শিক্ষা দিয়ে তাদেরকে আমরা সংশ্লিষ্ট দেশে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। আপনারা জানেন যে চাইনিজ, জাপানিজ এবং কোরিয়ান ভাষা যারা জানে, তাদের অন্য কোনো যোগ্যতা বা সক্ষমতা না থাকলেও তারা কিন্তু সংশ্লিষ্ট দেশে একটা ভালো বেতনের চাকরি পাওয়ার যোগ্যতা রাখে। এই জন্য আমরা এই কুষ্টিয়াতে ভাষা ইনস্টিটিউট করে আমরা চাইনিজ, জাপানিজ, কোরিয়ান এবং পাশাপাশি আমরা অ্যারাবিক এবং ইংরেজিও শিক্ষা দিতে চাই, কারণ আমাদের দেশের একটা বড় অংশ তারা মিডল ইস্টে যায়, এবং বিশেষ করে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং আমেরিকাতে যায়। সেখানে ইংরেজি ভাষায় যদি ভালো দক্ষতা না থাকে, তখন কিন্তু তারা সেখানে সুবিধা করতে পারবে। এর পাশাপাশি আমরা কারিগরি প্রশিক্ষণ দিতে চাই। কারিগরি প্রশিক্ষণ দিলে তাদের যে সক্ষমতা বৃদ্ধি হবে বা ডেভেলপ করবে, তাতে তারা যে দেশে যাক সেখানে কিন্তু তারা একটা ভালো বেতনের চাকরি পাবে। আমরা দেখেছি যে আমাদের দেশের যারা মিডল ইস্টে যায়, বিশেষ করে তারা যে বেতনের চাকরি সেখানে নিয়ে যায়, ওখানে যাওয়ার পরে কিন্তু সেই বেতনের চাকরি তারা করতে পারে না, এবং এর মূল কারণ হচ্ছে তাদের প্রশিক্ষণ থাকে না। আপনারা যারা এখানে আছেন, আপনারা নিশ্চয়ই এই ব্যাপারে আপনাদের ছোটখাটো অভিজ্ঞতা আছে। কিন্তু আমাদের পাশের দেশে আমরা দেখেছি যে তারা যখন যায়, তারা কিন্তু একই কোম্পানিতে বা একই দেশে গেলেও তাদের বেতনের স্কেল অনেক সময় বাইরেটা বেশি থাকে, শুধুমাত্র এই প্রশিক্ষণের জন্য। আমরা প্রশিক্ষণের বিষয়টা আমরা নিশ্চিত করতে চাই। শিক্ষিত তরুণ যারা তরুণ তরুণী আছে, এদের অনেক সময় নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার মতো তাদের কোনো ক্যাপাসিটি থাকে। আমরা তাদের জন্য কিছু সিড ফান্ড বা খুব সহজ কিস্তিতে লোনের ব্যবস্থা করতে চাই, যাতে এই প্রশিক্ষণের পরে তারা নিজেরাই কোনো কিছু করার সক্ষমতা অর্জন করে বা কিছু একটা করতে পারে। কারণ একজন তরুণ বা একজন যুবক প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি যদি তাকে সহযোগিতা না করা হয়, তাহলে কিন্তু নিজের থেকে তার করার খুব বেশি স্কোপ বা অপরচুনিটি থাকে। এই জন্য আমরা তাদেরকে কিছু সিড ফান্ড বা সহজ কিস্তিতে বা সহজ শর্তে আমরা কিছু লোনের ব্যবস্থা করতে চাই। এরপর আমরা যে বিষয়টা গুরুত্ব দিতে চাই সেটা শিক্ষার প্রসার এবং মান উন্নয়ন। আমরা জানি যে আমাদের কুষ্টিয়া জেলায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, এবং অনেক প্রতিষ্ঠানে ভালো অবকাঠামো আছে,
কিন্তু এই অবকাঠামোগুলো সঠিকভাবে ব্যবহার করা হয় না। এই সঠিক ব্যবহার না করার পিছনে অনেক কিছু দায়ী। এখানে যে কমিটি আছে, আপনারা দেখবেন কুষ্টিয়া শহরে বেশ কয়েকটা প্রতিষ্ঠান আছে, অনেক ভালো অবকাঠামো আছে, কিন্তু এগুলো সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না। আমরা মনে করি এগুলো যদি আমরা সংশ্লিষ্ট যে কমিটি থাকে এবং যারা অভিভাবক থাকে এবং আমরা যদি নিজেরা সহযোগিতা করি, তাহলে আমাদের এই সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এই অবকাঠামোগুলো ব্যবহার করে আমরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আমরা কিন্তু শিক্ষার মানকে আমরা উন্নয়নের ব্যবস্থা করতে পারি এবং প্রতিষ্ঠানগুলো আমরা একটা একটা ভালো পর্যায়ে বা একটা গ্রহণযোগ্য পর্যায়ে আমরা নিয়ে যেতে পারি। আমরা এই কুষ্টিয়াতে আমাদের ছেলে মেয়েদেরকে কারিগরি শিক্ষায় আমরা শিক্ষিত করতে চাই, কারণ আমরা জানেন যে চতুর্থ শিল্প বিপ্লবের জন্য দক্ষ জনবল দরকার। আর এই দক্ষ জনবলের জন্য আমাদের প্রযুক্তিগত বিদ্যা অর্জন করা দরকার। এই জন্য আমরা বলতে চাই আমাদের কুষ্টিয়ায় একটা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, ইসলামিক বিশ্ববিদ্যালয়, এর পাশাপাশি লালন এবং রবীন্দ্রমন্ত্রী দুইটা বিশ্ববিদ্যালয় আছে বেসরকারি। এর পাশাপাশি আমরা যেটা মনে করি একটা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অথবা একটা টেক্সটাইল বিশ্ববিদ্যালয় যদি আমরা করতে পারি, আমাদের অনেক ডিমান্ড আছে আমাদের দেশে, বিশেষ করে আমরা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আমরা কিন্তু অনেক ডেভেলপ করছি, গার্মেন্টস এবং অন্যান্য ইন্ডাস্ট্রিতে। তাহলে আমাদের এই কুষ্টিয়া এলাকায় দক্ষ জনশক্তি তৈরি করার সুযোগ সৃষ্টি হবে এবং এর মাধ্যমে আমাদের কুষ্টিয়া এলাকায় শিল্পের যে অপার সম্ভাবনা আছে, সেই সম্ভাবনা এবং এর সাথে সাথে দক্ষ জনশক্তি সৃষ্টি করলে সেটা কুষ্টিয়া বা কুষ্টিয়ার বাইরেও আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমরা জানি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয় সৃষ্টি করেছিলেন অনেক বড় একটা স্বপ্ন নিয়ে, কিন্তু সেই স্বপ্নের কিন্তু পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখনো হয়নি। আমরা যেহেতু বিএনপি করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের দেশের জন্য যে সমস্ত ভূমিকা বা পদক্ষেপ নিয়েছিলেন, আমরা চাই সেগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হোক। এই জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড়া ইসলামী বিশ্ববিদ্যালয়কে আমরা পূর্ণাঙ্গ রূপে, মানে যেভাবে যে মডেলে উনি তৈরি করতে চেয়েছিলেন, আমরা সেটা সেখানে যোগাযোগ অবকাঠামো এবং অন্যান্য যে ব্যবস্থা আছে রেল সহ সেগুলো আমরা বাস্তবায়ন করতে চাই। আমাদের কুষ্টিয়াতে একটা ইসলামী কলেজ আছে, আপনারা জানেন যে এটা একদম সিটির মধ্যে, ভালো অবকাঠামো আছে, অনেক সুন্দর, কিন্তু অনেকদিন যাবত এটা জাতীয়করণ করার ব্যাপারে অনেক কথাবার্তা হয়েছে অনেকদিন, কিন্তু এটা আসলে কেউ পদক্ষেপ নেয়নি। আমরা মনে করি এই কলেজটা জাতীয়করণ করা দরকার। আমাদের কুষ্টিয়ায় কুষ্টিয়া সরকারি কলেজ ছাড়া আর কোনো কলেজ নেই, সরকারি নেই। আমরা মনে করি এই কলেজটা অন্যান্য কুষ্টিয়ার আশেপাশে অন্যান্য জায়গায় কিন্তু আপনারা দেখবেন হয়তো 2-3টে সরকারি কলেজ আছে। আমরা মনে করি এটা সরকারিকরণ করা দরকার। এই জন্য আমরা যদি দেশ পরিচালনা করার সুযোগ পাই, তাহলে আমরা কুষ্টিয়া ইসলামিক কলেজকে জাতীয়করণ করবো ইনশাআল্লাহ। এবং কুষ্টিয়া সরকারি কলেজে আমরা দেখেছি যে এখানে আরো অনেক যোগ্য উপযোগী বিভিন্ন বিষয় এখানে করা যেতে পারে, কারণ এটা অনেক ভালো ফ্যাসিলিটি আছে, অনেক বড় কলেজ। আমরা জানি যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাসই একসময় এখানে হয়েছে। সেকেন্ড ওয়ার্ল্ড যখন কলকাতাতে বোমিং হয়, তখন কিন্তু কুষ্টিয়া সরকারি কলেজে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনেক ক্লাস এখানে হতো, আমরা শুনেছি। এটা অনেক ঐতিহ্যবাহী কলেজ, এটাকে আরো কিভাবে সম্প্রসারণ করা যায়, আরো ভালো ভালো যোগ উপযোগী বিষয় এখানে খোলা যায়, সে ব্যাপারে আমরা কার্যকরী পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। এরপরে বিষয় যেটা আমরা দেখতে চাই, করতে চাই, সেটা স্বাস্থ্য সেবা আমরা নিশ্চিত করতে চাই আমাদের কুষ্টিয়া এলাকার মানুষের। আমরা জানি যে কুষ্টিয়া এখন এই অঞ্চলের আমাদের মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী এই এলাকার একটা হাবে পরিণত হচ্ছে এবং এইখানে যে ফ্যাসিলিটি গুলো আছে, এখানে আমাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হসপিটাল যেটা হয়েছে সেটা এখনো চালু হয়নি, এটাকে আমরা পূর্ণাঙ্গ রূপে চালু করবো। এখানে মাত্র কয়েকটা বিভাগ শুরু হয়েছে এবং কুষ্টিয়া আমাদের যে সদর হসপিটাল যেটা আছে, এটা আসলে আপনারা বিভিন্ন সমস্যায় জরাজীর্ণ, এটা আমাদের কারণে অকারণে সবারই হয়তো ওখানে যেতে হয়, আমরা দেখেছি। এটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে এটাকে একটা আধুনিক হসপিটাল হিসেবে আমরা একটা গড়ে তুলবো এবং এর পাশাপাশি আমরা জানি যে এখানে বেশ কয়েকটা মেডিকেল হসপিটাল কলেজ হচ্ছে, যেমন বিআরবি, হিসাব, এখানে আমাদের মোস্তানজিদ সাহেব একটা করেছে, আমাদের মহাকালীতে সাদি সাহেবের একটা আছে,
সবকিছু মিলিয়ে আমরা দেখেছি যে কুষ্টিয়া এলাকায় সরকারি বেসরকারি মিলে প্রায় 4000 বেডের ফ্যাসিলিটি মোটামুটি আছে। এইগুলো যদি আমরা আমরা প্রাইভেট পাবলিক পার্টনারশিপ করতে পারি, যেটা আমাদের নেতা ইতিমধ্যে বলেছেন যে কনসেপ্ট, আমাদের বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে আমরা স্বাস্থ্য খাতে যদি প্রাইভেট পাবলিক পার্টনারশিপ করি তাহলে কিন্তু খুব সহজে আমরা জনগণের দৌড় গড়াই স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে পারবো এবং কোয়ালিটি সেবা আমরা নিশ্চিত করতে পারবো। প্রাইভেট পাবলিক পার্টনারশিপটা এমন যে ধরেন আমাদের, আমরা ধরে নিই যে বিআরপি হসপিটালটা চালু হয়েছে, আমাদের কুষ্টিয়া সদর হসপিটালে সে ধরেন এখানে আপনার এক্সরে করার যে মেশিন আছে, মেশিনটা আসলে তত ভালো না, বা এর ক্যাপাসিটি হয়তো দিনে 100, কিন্তু আমাদের বিআরপির এখানে যে এক্সরে মেশিন যেটা আছে সেটার ক্যাপাসিটি হয়তো 200, বা ওর যেহেতু মেশিনটা ভালো বা তারা নিজেরা করেছে নতুন মেশিন, আমরা আমাদের কাছে তো রোগী আছে অনেক, ধরেন 500 রোগী আছে আমাদের, যেটার ক্যাপাসিটি আমাদের নেই। আমরা যদি তাদের সাথে একটা চুক্তি করি যে ঠিক আছে প্রতিদিন তোমাদেরকে এই 200 রোগী এই এক্সরে করার জন্য এটা তোমাদের কাছে পাঠাবো, এবং আমরা যদি একটা তাদের সাথে আলাপ আলোচনা করে আমরা যদি একটা রেট ঠিক করে নিতে পারি এবং একসাথে যদি চুক্তি করে একটা রেট করে, তখন কিন্তু ডিসকাউন্টেড রেট হবে, কারণ ওনাদের যে ক্যাপাসিটি বা ফ্যাসিলিটি আছে সেটা সম্পূর্ণ ইউটিলাইজেশন হবে। কারণ বেসরকারি হসপিটালে অনেক সময় বেশি পয়সার কারণে সব রোগী যেতে পারে না, কিন্তু সরকারি ভাবে যদি এইভাবে কোনো চুক্তি করা হয় প্রাইভেট পাবলিক পার্টনারশিপের মাধ্যমে, তাহলে কিন্তু আমরা তাদেরকে রোগী দিতে পারবো এবং তাদের থেকে ফ্যাসিলিটিটা আমরা নিয়ে জনগণকে আমরা পৌঁছে দিতে পারবো। এই কনসেপ্ট নিয়ে কিন্তু আমাদের নেতা ইতিমধ্যে অনেক কথাবার্তা বলেছেন। তা আমরা যদি সেই লেভেলে যাই তাহলে এই কুষ্টিয়া এলাকায় এই প্রাইভেট পাবলিক পার্টনারশিপ করে আমরা কিন্তু খুব সহজে, আমরা খুব স্বল্প সময়ের মধ্যে আমরা এই স্বাস্থ্য সেবাকে আমরা নিশ্চিত করতে পারবো এবং এটা কোয়ালিটি সেবা আমরা দিতে পারবো। কারণ আপনারা জানেন যে একটা নতুন হসপিটাল তৈরি করতে অনেক সময় লাগে। আমাদের কুষ্টিয়া হসপিটাল এখন থেকে 12-13 বছর আগে শুরু হয়েছে। আমরাও যদি ওরকম কোন হসপিটাল এখন শুরু করি তাহলে এটা শেষ করতে আরো 10 বছর লাগবে। তার মানে জনগণ আসলে সেবাটা কিন্তু পাবে না। আর আমরা যদি এইভাবে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ করি তাহলে প্রাইভেট হসপিটাল গুলো তারা ঠিক মতো চলবে এবং তাদের ফুল ক্যাপাসিটি এটা অপটিমাইজেশন হওয়ার কারণে তারা কিন্তু তুলনামূলক কম রেটেই সার্ভিসটা দিতে পারে। এটা আমরা করতে চাই এবং এই সুবিধাটা জনগণ আমরা দিতে চাই। আর এমনি অন্যান্য যে স্বাস্থ্য কেন্দ্র এবং ইউনিয়ন লেভেলের যে কমপ্লেক্স গুলো আছে সেখানে জরুরি সেবার জন্য আমরা অ্যাম্বুলেন্স আমরা নিশ্চিত করতে চাই, যাতে যে কোনো মুহূর্তে আমাদের স্থানীয় যে স্বাস্থ্য কমপ্লেক্স বা ছোটখাটো যে ফ্যাসিলিটি গুলো আছে সেখান থেকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে যাতে উপজেলা বা জেলা শহরে তারা আসতে পারে, সেই ফ্যাসিলিটি আমরা নিশ্চিত করতে চাই। যোগাযোগ এবং অবকাঠামো পরে যেটা আমরা বলতে চাই এই বিষয়ে, সেটা আমরা জানি যে কুষ্টিয়া শহর এখন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পৌরসভা, কিন্তু একটা ভালো এই ধরনের একটা বড় পৌরসভার যে ধরনের ফ্যাসিলিটি থাকার কথা আমাদের এই কুষ্টিয়ায় সেটা নেই। 5 মিনিট বৃষ্টি হলেই আপনারা অনেকে দেখেছেন যে আমাদের কুষ্টিয়া কোর্ট স্টেশন এলাকায় আপনার হাঁটু পয়েন্ট জমা যায়। এর কারণে আছে আমরা বারবার বলেছি এটা এক সময় 4টা ওয়ার্ডের শহর ছিল, তারপরে 8টা 12টা, এখন 21 ওয়ার্ডের বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পৌরসভা। আমরা দেখেছি আমরা ত্রিমোহনী বা বারকাদা এলাকায় গেলে মানে এখনো মনে হয় না যে এটা শহর, এটা মনে হয় যে এখনো মানে কোনো গ্রামের মধ্যেই আছি। গতকালকেও আমরা গিয়েছিলাম 20 নম্বর ওয়ার্ডে, 19 নম্বর ওয়ার্ডে, ওখানে গেলে মনে হয় না যে এটা শহর। আমরা এই শহরটাকে একটা পরিকল্পিত শহর হিসেবে করতে চাই এবং প্রথম যে কাজটা করতে চাই এটা ড্রেনেজ সিস্টেম। এই ড্রেনেজ সিস্টেমটাকে আমরা রিডিজাইন করতে চাই, একটা স্ট্রং সোয়েজ ডিজাইন করার জন্য বা একটা ভালো ইফেক্টিভ হওয়ার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার আমরা সেই ব্যবস্থা নিতে চাই। আমাদের আরেকটা বড় সমস্যা আছে, কুষ্টিয়া এক রাস্তার শহর। আমরা জানি যে কুষ্টিয়া শহরের মাঝখান দিয়ে রেলওয়ে, এই রেলওয়ে মাঝখান দিয়ে হওয়ার কারণে দিনে যতবার ট্রেন আসে ততবারই সিগন্যাল পড়ে এবং আমরা দেখেছি যে অন অ্যাভারেজ প্রতিদিন প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় এই সিগন্যালিং এর কারণে নষ্ট হয়। আমরা চিন্তা করেছি এই রেল লাইনটাকে যদি আমরা এখান থেকে রিলোকেট করে এটা আমরা চৌহাস দবিনবল্লা গেট এই অ্যারেঞ্জমেন্ট আনতে পারি, তাহলে আমাদের এই যানজটটাও কমতে পারে এবং শহরে আরেকটা নতুন রাস্তা যদি হয় তাহলে শহরটা একটা সুপরিসর এবং শহর হবে যেখানে আমরা সুন্দরভাবে যাওয়া আসা করতে পারবো এবং শহরের যে সম্ভাবনা বলি বা যে উপযোগিতা বলি সেটা 2টা রাস্তা এবং এই ধরনের মাল্টি ডাইমেনশনাল রাস্তার কারণে সেটা আরো ভালোভাবে আমরা ব্যবহার করতে পারবো।
আমাদের এখানে বড়াই নদীতে একটা নতুন ব্রিজের এটা অবশ্য ব্রিজটা পাস হয়েছে, কিন্তু এটা ত্বরান্বিত করতে হবে বোড়াঘাটের ব্রিজটা। কারণ আমরা জানি যে এখন যে হরিপুর ব্রিজটা এটা করার সময় অনেক ডিবেট ছিল, যে কোনো গভর্নমেন্ট হয়েছে, তো আমরা একটা ব্রিজ করার একটা প্রয়োজনীয়তা আছে, এটা আমরা অনুভব করি। ব্রিজটা অলরেডি পাস হয়েছে, এটা যাতে দ্রুত হয়, ত্বরান্বিত হয়, আমরা সেভাবে কার্যকরী ব্যবস্থা নিব। আরেকটা জিনিস আমরা বলতে চাই, সেটা আপনারা জানেন যে কুষ্টিয়া শহর বড়াই নদীর দক্ষিণে। পৃথিবীতে নদী কেন্দ্রিক যে শহরগুলো আছে সেটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, নদীর দুই পাড়ে ডেভেলপ করে। যে কোনো কারণে আমাদের কুষ্টিয়াতে শহরটা ডেভেলপ করছে নদীর দক্ষিণে। আমরা যেটা মনে করি, আমাদের এই হরিপুর ব্রিজ এবং এই প্রস্তাবিত ঘোড়াঘাটের ব্রিজ এবং মাসুদরুমি ব্রিজ, এই তিনটা ব্রিজকে যদি আমরা নদীর দুই ধার দিয়ে আমরা চওড়া রাফলি 100 ফিট রাস্তা দিয়ে যদি আমরা চক্রাকারে কানেক্ট করি, এবং এই থানাপাড়ার এদিক দিয়ে যে রাস্তাটা, এটাকে যদি আমরা বাগখালের এদিকে আমাদের হাইওয়ের সাথে কানেক্ট করি, তাহলে কিন্তু আমাদের শহরের যে একটা কানাগলির মধ্যে একমুখী শহর, এটাকে মাঝি ডাইমেনশনাল শহরে হবে, এবং শহরটা নদীর উত্তর দিকে হরিপুর এলাকায় বিস্তৃত হওয়ার একটা বড় ধরনের সুযোগ বা একটা সম্ভাবনা সৃষ্টি হবে, এবং এর মাধ্যমে বড়াই নদীটা তখন হবে শহরের মাঝখানে, এবং এটা দিয়ে শহরের একটা টোটাল আউটলুকই চেঞ্জ হয়ে যেতে পারে, এবং একটা অবাধ পর্যটনের একটা ভালো সম্ভাবনা সৃষ্টি হবে। আমরা আরেকটা কনসেপ্ট রিসেন্টলি আমি বেশ কিছুদিন কথাবার্তা বলেছি, আপনারা হয়তো শুনেছেন যে বাংলাদেশের যত গ্রেটার ডিস্ট্রিক্ট আছে, যেমন কুষ্টিয়া, যশোর, রাজশাহী, বগুড়া, পাবনা, এক একটা গ্রেটার ডিস্ট্রিক্ট রাফলি 100 থেকে 150 কিলোমিটার অ্যাপার্ট। কিন্তু কুষ্টিয়া এবং পাবনা এই দুইটা শহর এবং শহরের যে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার মাত্র 15 কিলোমিটার একটা থেকে একটা, মানে কুষ্টিয়া শহর থেকে পাবনা মাত্র 15 কিলোমিটার, মাঝখানে হচ্ছে শুধু পদ্মা নদী। এই পদ্মা নদীতে আমরা যদি একটা ব্রিজ করতে পারি, তাহলে এই দুইটা শহর কিন্তু কানেক্টেড হতে পারে, এবং দুইটা শহর টুইন সিটি হিসেবে ডেভেলপ করার সুযোগ পেতে পারে। আমাদের শিলাদা ঘাট আছে একটা, আমরা যদি এখানে একটা ব্রিজ করতে পারি, এখানে ব্রিজটাও কিন্তু খুব বড় ব্রিজ হবে না, এটা রাফলি 1.8 থেকে 2 কিলোমিটার, এবং এই ধরনের ব্রিজ করার অভিজ্ঞতা আমাদের আছে। আমাদের লালন শাহ যে ব্রিজটা আছে, এটা কিন্তু খুব কাছাকাছি। আর বাংলাদেশে কিন্তু আমরা জানি যে পাটুরিয়া ঘাটের দরদিয়া পাটুরিয়াতে যে ব্রিজ, এই ব্রিজটা ছাড়া আর পদ্মা যমুনায় তেমন কোনো বড় ব্রিজ করার তেমন কোনো জায়গাও নাই। একটা ব্রিজ এবার আমাদের কেন্দ্রীয় স্থানে আসছে, ভোলাই একটা ব্রিজের কথা বলা হয়েছে, ওটা তো সাগরে, ওটা অনেক বড় ব্রিজ। আর পাটুরিয়া ঘাটের যে ব্রিজটা, এটা আমাদের নেত্রী দেশরত্ন বেগম খালেদা জিয়া রাজবাড়িতে একটা মিটিং এ উনি বলেছিলেন যে বিএনপি ক্ষমতায় আসলে এই ব্রিজটা উনি করবেন, এটা দ্বিতীয় পদ্মা সেতু হিসেবে। যেহেতু উনি বলেছিলেন, আমরা মনে করি এটা বিএনপি এই ব্রিজটা অবশ্যই করবে। এর পরের যে বিষয়টা, আমরা যদি এখানে এই ব্রিজটা করতে পারি এই শিলাদা ঘাটে, তাহলে পাবনা এবং কুষ্টিয়া দুইটা শহর কানেক্টেড হবে, এবং এই দুইটা শহর কানেক্টেড হলে এই এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং পর্যটনের একটা অপার সম্ভাবনা সৃষ্টি হবে। আরেকটা বিষয় যেটা আছে, আমরা জানি যে আমাদের দক্ষিণের যে অংশ, আমাদের খুলনা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, এবং এর সাথে উত্তরবঙ্গের যে কানেকশন, আমরা এখন যে রাস্তা দিয়ে যাই, এটাকে যদি এই অ্যালাইনমেন্টে নিয়ে আসা হয়, মানে খুলনা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, তাহলে ওই অ্যালাইনমেন্ট থেকে এটা অ্যারাউন্ড 70 কিলোমিটার এই ডিসটেন্সটা কম। তার মানে প্রতি বছরে আমাদের যে ফুয়েল কস্ট সেভ করতে পারবো, আমরা যে টাইম সেভ করতে পারবো, সেই টাকা দিয়ে কিন্তু এরকম প্রতি বছর 3 টাকা ব্রিজ করা যাবে। কারণ আমরা জানি যে ব্রিজের কস্ট, আমাদের লালনশাহ ব্রিজের কস্ট ছিল রাফলি 1450 কোটি। সেটা যদি এখন ডিভ্যালু করে আমরা হিসাব করি, হয়তো এই ব্রিজটা করতে খুব বেশি হলে 3.5 থেকে 4,000 কোটি টাকা লাগবে। আর বাংলাদেশের এখন বর্তমান যে অবস্থা, এখন আমাদের বাজেট হয় 9 লাখ কোটি, 10 লাখ কোটি টাকা। এই টাকার মধ্যে এই 3,500-4,000 কোটি টাকা খুব বেশি টাকা না। আমি এই জন্য এটা বলছি যে অনেকে আমাকে বলেছেন যে এটা অনেক অ্যাম্বিশিয়াস প্রজেক্ট। আমি বলছি না, এটা অ্যাম্বিশিয়াস প্রজেক্ট মোটেই না। কারণ আমাদের টার্গেট হচ্ছে 2034 সাল নাগাদ আমরা $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত হতে চাই। এটা কিন্তু বিএনপির ইস্তেহারে আছে, এবং এটা আমাদের নেতা জনাব তারেক রহমান বেশ কিছুদিন যাবত তিনি বলছেন যে আমরা 2034 সাল নাগাদ আমরা $1 ট্রিলিয়ন অর্থনীতিতে আমরা পৌঁছাবো। সেখানে যদি আমাদের পৌঁছাতে হয়, তাহলে কিন্তু আমাদের অবকাঠামো অবশ্যই উন্নত করতে হবে। যদি আমরা সঠিক অবকাঠামো উন্নত না করতে পারি, তাহলে আমরা ওই টার্গেটে আমরা পৌঁছাতে পারবো না।
আমাদের আরো কয়েকটা রাস্তা আছে, যেমন কুষ্টিয়া রাজবাড়ী, কুষ্টিয়া মেহেরপুর, কুষ্টিয়া চৌডাঙ্গা। আসলে এই রাস্তাগুলো আহ, যে অবস্থায় আছে, টু লেন রাস্তা, অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় রাস্তা। আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় এই রাস্তাগুলোতে, এটা অ্যাটলিস্ট যদি আমরা ফোর লেন করতে পারি তাহলে আমাদের অবকাঠামোগত উন্নয়ন হবে এবং যোগাযোগের জন্য ভালো হবে। আর আমরা যে অ্যাক্সিডেন্ট গুলো থেকে আমরা মানে অনেকটা কারণ যদি ফোর লেন রাস্তা হলে মাঝখানে ডিভাইডার থাকে তখন কিন্তু তুলনামূলকভাবে হেড অন যে অ্যাক্সিডেন্ট গুলো হয় এটা অনেকাংশে কমে যায়। আর এখন ফোর লেন রাস্তা করা আসলে তেমন কোনো জটিল কোনো কাজ না। এটা আপনারা দেখেছেন যে 6 লেন, 8 লেন, 4 লেন হচ্ছে। তাই এই রাস্তাগুলো যদি আমরা যদি 4 লেন করতে পারি তাহলে আমাদের এলাকা অবকাঠামোগত দিক থেকে আরো অনেক দূর এগিয়ে যাবে। নদী শাসন এবং পরিবেশ রক্ষা নিয়ে আমরা কিছু কাজ করতে চাই। আমরা জানি যে বড়াই নদী আমাদের প্রতি বছরই খনন করা হয়, কিন্তু এটা পরিকল্পনার অভাবে এটা সঠিক কাজ হচ্ছে না। আমরা যেখান থেকে বালিটা তুলছি ওই কদিন পরে আবার ওখানে ভরে যাচ্ছে এবং প্রতি বছর একই কাজ আমরা করছি। এটা যদি আমরা একটু সঠিকভাবে করতে পারি তাহলে বড়াই নদীর মাধ্যমে আমরা কিন্তু মংলা পোর্টের সাথে কানেক্টেড হতে পারি। কারণ বড়াই দিয়ে যদি মংলা পোর্টের সাথে কানেক্টেড আমরা হতে পারি তাহলে এটা কিন্তু কুষ্টিয়ার জন্য শিল্পের আর একটা সম্ভাবনাকেও একটা বাড়িয়ে দেবে, যেটা হয়তো আমি একটু পরে বলবো। কালী নদী, আপনারা জানেন যে কালী, ডাকুয়া কয়েকটা নদী আমাদের আছে। এই নদীগুলো অলমোস্ট মানে মরা নদী হয়ে আছে এখন। আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান বলেছেন যে আমরা 20,000 কিলোমিটার আমরা খাল খনন করবো নেক্সট 5 ইয়ার্স। আমরা চাই সেই প্রজেক্টের, সেই প্রকল্পের মধ্যে আমাদের এই নদীগুলো যদি অন্তর্ভুক্ত হয় তাহলে এখানে আমাদের কৃষিকাজের জন্য, পরিবেশের জন্য একটা মৎস্য চাষের জন্য একটা নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। আরেকটা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিবেশের জন্য যেটা আমরা বলতে চাই যে আমরা জানেন যে আমাদের একটা স্বেচ্ছাসেবী সংগঠন আছে ক্লিন কুষ্টিয়া। এর মাধ্যমে বেশ কিছুদিন যাবত আমরা এই কুষ্টিয়া এলাকার রাস্তাঘাট, বাজার আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করছি এবং আমরা ইতিমধ্যে আমাদের যে সড়ক বিভাজন যেটা আছে, ডিভাইডার আছে, আপনারা দেখেছেন যে বটতলী থেকে চৌরাশ, মদনপুর হয়ে ত্রিমণি পর্যন্ত আমরা বেশ কিছুটা কাজ করেছি। এটা সম্পূর্ণই ব্যক্তিগত উদ্যোগে। এটাকে যদি আমরা সরকারি ভাবে যদি আমরা চেষ্টা করি তাহলে এই প্রজেক্ট গুলো আরো ভালোভাবে এই কাজগুলো করা সম্ভব হবে। এবং বিশেষ করে কুষ্টিয়া এলাকায় যে সবচেয়ে বড় সমস্যা, রাস্তায় যে ধুলাবালি যেটা জমে, আপনারা দেখেছেন যারা মোটর বাইকে চলাফেরা করেন বা যারা খোলা গাড়িতে চলাফেরা করেন বা হাঁটাহাঁটি করেন, সাইকেলে চলেন, এটা খুবই একটা বিপজ্জনক অবস্থা। প্রত্যেকটা এই যে বালি বাহিরের ট্রাক, এটা চোখের মধ্যে আসে, গায়ের মধ্যে আসে এবং আপনার ইনহেলে বলতে সিলিকে আমাদের লাগেজে জমা হচ্ছে। এটা কিন্তু আসলে খুবই ডেঞ্জারাস। আমরা যেটা মনে করি এটা খুব সহজে বন্ধ করা যায়। আমি বেশ কয়েকবার আমাদের প্রশাসনের যারা কর্মকর্তা আছে ওনাদের সাথে কথা বলেছি, ওনাদের সাথে মত বিনিময় করেছি, কিন্তু ওই কথাই পর্যন্তই থাকে, প্রস্তাবনা পর্যন্তই থাকে, কিন্তু এটা কখনোই বাস্তবায়িত আমি হতে দেখিনি। আমি মনে করি এটা খুব সহজে বাস্তবায়ন করা যায়। মাত্র 3টা স্টেপ যদি নেওয়া যায়। নাম্বার 1 হচ্ছে বডি থেকে এই বালির থাকবে 2 ফিট নিচে। দ্বিতীয় হচ্ছে যে ওই বালি লোড করার পরে এটা একটা স্প্রে দিয়ে উপরে এটা ভিজাই দিতে হবে। তৃতীয় হচ্ছে যে ত্রিপল দিয়ে এটা ঢেকে দিতে হবে। এইভাবে যদি বালিটা ট্রান্সপোর্ট করা যায়, কারণ বালি তো আমাদের লাগে, আমাদের কনস্ট্রাকশন, যে কোনো ধরনের কনস্ট্রাকশন জন্য বালি লাগে। এই জন্য বালিটা আমরা যদি এভাবে ভালোভাবে ট্রান্সপোর্ট করি তাহলে ভিতরে রাস্তায় পড়বে। রাস্তায় না পড়লে আপনার আশেপাশের যে পরিবেশ, আমাদের জনস্বাস্থ্য সবই কিন্তু রক্ষা করা সম্ভব। কিন্তু এই সিস্টেমটা ডেভেলপ করার জন্য আমরা বারবার বলেছি গত 1 বছরে, কিন্তু এটা হচ্ছে না। আমি মনে করি আমরা যদি দেশ পরিচালনা করার সুযোগ পাই, আমরা এটা প্রায়োরিটি হিসেবে আমি তো কোনো বক্তব্য বলেছি 1 মাসের মধ্যে একটা বালি আমরা বন্ধ করতে হবে, যাতে বালিয়ার রাস্তা না পড়ে, এটা আমরা ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আরেকটা জিনিস আমি গুরুত্ব দিতে চাই, সেটা হচ্ছে মিউনিসিপাল এবং হাউস হোল্ড যে হয়, ওয়েস্টেজ যেটা হয়, এটা আমাদের কুষ্টিয়া এলাকায় এটা ম্যানেজমেন্টের কোনো ব্যবস্থা নেই। এটা সবসময় ডাম্পিং হয়। আমরা দেখেছেন যারা হাউজিং এলাকায় যারা আসা যাওয়া করেন, এখানে ওই মন্ডল পাম্পের আশেপাশে যে কি অবস্থা, এটা আসলে আমি অনেকবার এই কথা বলেছি, আমি লাইভ করেছি, ভিডিও দিয়েছি, আমাদের প্রশাসনকে বলেছি, কিন্তু এই সবাই করবো টেন্ডার হয়েছে, কিন্তু আসলে কোনো কাজ হচ্ছে না। এই জন্য আমরা কুষ্টিয়া এলাকায় একটা এই বর্জ্য ব্যবস্থাপনা রিসাইকেল প্ল্যান করতে চাই, যাতে আমরা এই বর্জ্যগুলোকে সঠিক, কারণ বর্জ্য তো আপনার হবেই, এটা কিন্তু আপনি বন্ধ করতে পারবেন। এটা হচ্ছে মানুষের রেগুলার লাইফের একটা অংশ, এটা কিন্তু অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। যেটা করতে হবে এটা প্রপারলি এটাকে ম্যানেজ করতে হবে। এটা প্রপারলি ম্যানেজ করার জন্য আমরা একটা রিসাইকেল প্ল্যান করতে চাই, যার মাধ্যমে আমরা এটাকে ভালোভাবে এটা ব্যবস্থাপনা করে আমাদের রাস্তাঘাট, আমাদের পরিবেশে
পরিবেশকে আমরা পরিষ্কার রাখতে পারি। তবে এটার একটা বড়ই হচ্ছে যে এটা করতে গেলে বর্জ্য অনেক বেশি লাগে, এটা পাওয়ার প্ল্যান্ট করা যায় এবং অন্যান্য আছে। প্রয়োজন এমন হতে পারে যে কুষ্টিয়া এলাকায় তত বর্জ্য হয়তো হয় না, তখন এটা আশেপাশে অন্য জায়গা থেকে এবং অন্যদের সাথে কোনো কম্বাইন্ড বা চুক্তি করে হয়তো এটা আনা লাগতে পারে। সেটা আমরা পরে আলাপ করে বা চিন্তা করে দেখবো যে কার সাথে এটা করা যায়, ওটার কোয়ান্টিটি অনুসারে। আরেকটা বড় বিষয় সেটা হচ্ছে জিকে প্রজেক্ট। আমরা জানি যে আমাদের জিকে প্রজেক্ট আমাদের এই অত্র এলাকায় 3-4টা জেলার জন্য একটা হার্টের মতো, আমাদের কৃষি এবং কৃষকদের উন্নয়নের জন্য একটা একটা বড় একটা বিষয়। তো বেশ কিছুদিন যাবত যেটা আমরা দেখছি, এটা ঠিক মতো পানি পাওয়া যায় না, কোনো সময় মধ্যে পাম্প নষ্ট হয়ে যায়। ক্যানেল আগে আমরা ছোটবেলায় দেখছি আমাদের বাড়ির পাশে জিকে প্রজেক্টের ক্যানেল ছিল, এটা সুন্দরভাবে মেনটেন করা হতো। কিন্তু আপনারা ইদানিং ক্যানেলের পাশে দেখবেন যে সব কিন্তু বাড়ি ঘর হয়ে দখল হয়ে গেছে, ভেতরে বুঝে গেছে গাছপালা দিয়ে একদম, মানে এটা কোনো ক্যানেল এটা বোঝা যায় না। আমরা মনে করি এটাকে যদি আমরা সংস্কার করি তাহলে এটা আমাদের এই কুষ্টিয়া দর্শক এলাকার জন্য এটা মানে কৃষি এবং কৃষকের ভাগ্য ফেরানোর জন্য একটা নতুন একটা রাস্তা বা নতুন একটা পথ হতে পারে। কুষ্টিয়াতে আমরা আরেকটা জিনিস করতেছি, একটা নৌবন্দর। কারণ আমরা যদি মংলা পোর্টের সাথে আমরা কানেকশনের কথা যেটা বললাম, এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা পোর্ট ফ্যাসিলিটি তো নিতে চাই, একটা বন্দর নৌবন্দর হতে পারে। কারণ আমরা কুষ্টিয়া কিন্তু ত্রিমাত্রিক যোগাযোগ আছে, আমাদের সড়ক, নৌ এবং রেল। এখন নৌটা আসলে স্পেসিফিক কোনো পোর্ট নাই এখানে, আমরা যদি একটা নৌ বন্দর করতে পারি তাহলে আমরা কিন্তু সারা দেশের সাথে আমরা ব্যবসা বাণিজ্যের একটা নতুন সম্ভাবনা বা একটা নতুন সুযোগ হতে পারে। এরপরের যে বিষয়টা আমরা দৃষ্টি দিতে চাই, কুষ্টিয়াকে একটা শিল্প নগরী হিসেবে গড়ে তোলা। কুষ্টিয়া শিল্প নগরী হিসেবে গড়ে তোলার যথেষ্ট সম্ভাবনা আছে। এটা যে গুরুত্বপূর্ণ দিক সেটা একটু আমি বলতে চাই। প্রথম হচ্ছে কুষ্টিয়ার ভৌগোলিক অবস্থান। কুষ্টিয়া পশ্চিম অঞ্চলের মাঝামাঝি অবস্থিত, আর কুষ্টিয়ার দক্ষিণে খুলনা বিভাগ, ফরিদপুর এবং বরিশাল বিভাগ, এবং কুষ্টিয়ার উত্তরে রাজশাহী এবং রংপুর বিভাগ। কারণ কুষ্টিয়ার অবস্থান পশ্চিম অঞ্চলের মাঝামাঝি। ব্যবসা বাণিজ্যের জন্য তো আপনার মার্কেট দরকার, তার মানে এটা মাঝখানে আপনার চারিদিকে এটা মার্কেট আছে। ত্রিমাত্রিক যোগাযোগ, কুষ্টিয়া এখানে একটু আগে যেটা বললাম, সড়ক, নৌ এবং রেলপথে সারা বাংলাদেশের সাথে কুষ্টিয়া কানেক্টেড। আর কুষ্টিয়ার আমরা সাফিসিয়েন্ট পাওয়ার আছে এখানে, আমাদের 400 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট আছে ভাড়ামারে। আমাদের পাকশিতে যে অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট হচ্ছে সেটা কুষ্টিয়ার খুব কাছে, এবং আমরা বিদেশ থেকে যে পাওয়ার আমরা ইম্পোর্ট করি সেটাও ল্যান্ডিং হয় কুষ্টিয়া। মানে কুষ্টিয়ায় যে কোনো ধরনের শিল্পের জন্য আনইন্টারাপ্টেড পাওয়ার দেওয়া সম্ভব। আপনারা জানেন যে এখন বেশিরভাগ শিল্প প্রতিষ্ঠান বা এই ধরনের ইন্ডাস্ট্রি হচ্ছে সিলেট, হবিগঞ্জ এদিকে। ওখানে শিল্প প্রতিষ্ঠান কেন হয়, ব্যবসায়ীরা কেন করে? কারণ ওইখানে গ্যাস আছে। গ্যাস কেন হয়? গ্যাস কি কাজে লাগে? গ্যাস লাগে হচ্ছে ইলেকট্রিসিটি তৈরি করতে। আমরা যদি ডাইরেক্টলি ইলেকট্রিসিটি দিতে পারি তার মানে আমরা একটু এগিয়ে থাকবো। আমার এখানে পাওয়ার প্ল্যান্ট আছে, এখানে আনইন্টারাপ্টেড যে কোনো কোয়ান্টিটি, যে কোনো মেগাওয়াটের পাওয়ার আপনি এখানে দিতে পারবেন, যার লাগে ডিমান্ড অনুসারে। এটা একটা অনেক বড় অ্যাডভান্টেজ। এছাড়া কুষ্টিয়া একটু আগে আমরা বলছিলাম যে বলার মাধ্যমে আমরা মংলা পোর্টের সাথে কানেক্টেড। এটাকে যদি আমরা ভালোভাবে মেনটেন করি, এখানে যদি আমরা নৌবন্দর করতে পারি, তাহলে এখান থেকে দেখা যাবে যে ওভারনাইট এখানে আপনার মংলা পোর্ট থেকে আমাদের যে কার্গোগুলো বা আমাদের এগুলো আসা সম্ভব। কারণ আমরা গেছি, আমরা দেখেছি অনেক সময় খুলনাতে যখন সমাবেশ হয়েছে আমাদের রাস্তা বন্ধ করছে, রেল বন্ধ করছে, আমরা কিন্তু লঞ্চে গেছি। আমরা অনেকে জানেন কিনা, লঞ্চে আমরা গেছি তখন এই ফুকসা থেকে, মহাখালী থেকে। তার মানে এটা পসিবল, শুধুমাত্র আমাদের এটাকে একটু সঠিক ব্যবস্থাপনার মধ্যে আনা দরকার। এবং এছাড়া আরেকটা বিষয় যেটা আছে আপনার ল্যান্ডপোর্ট, এখান থেকে বেনাপুর যে ল্যান্ডপোর্ট আছে সেটা কিন্তু খুব বেশি দূরে না, 2.5 থেকে 3 ঘন্টা দূরে। তার মানে এই ফ্যাসিলিটি গুলো যেটা বললাম, এখানে ল্যান্ডপোর্ট, এখানে সি পোর্ট, এখানে আপনার ত্রিমাত্রিক যোগাযোগ ব্যবস্থা, আনইন্টারাপ্টেড পাওয়ার এবং ভৌগোলিক অবস্থান, এই অ্যাডভান্টেজ গুলো কিন্তু শিল্প নগরী হিসেবে গড়ে ওঠার জন্য মানে খুবই গুরুত্বপূর্ণ। এবং এই অ্যাডভান্টেজ গুলো আপনারা কম্পেয়ার করে দেখেন, কুষ্টিয়ার আশেপাশে অন্য জেলাগুলো আছে সবগুলোতে কিন্তু এই সবগুলো অ্যাডভান্টেজ তাদের নাই। আমরা যদি আমাদের যে চেম্বার অফ কমার্স আছে, আমাদের নেতৃবৃন্দ যারা আছেন তাদের মাধ্যমে, এবং আমরা যদি রাজনৈতিক ভাবে এগুলো ফোকাস করি আমাদের দেশে এবং বিদেশে, তাহলে কিন্তু কুষ্টিয়াকে একটা শিল্প নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব। কারণ এই অ্যাডভান্টেজ কিন্তু অন্য জায়গায় পাবে। ব্যবসায়ীরা ইনভেস্ট করে কোথায়? যেখানে সে সুবিধা পাবে, যেখানে সে মার্কেট পাবে, যেখানে তার পাওয়ার থাকবে, যেখানে তার যোগাযোগ থাকবে, যেখানে তার বন্দর থাকবে। ব্যবসায়ীরা এগুলোই খোঁজে, কিন্তু এগুলো তো আমাদেরকে প্রমাণ করতে হবে, আমাদের এগুলো বলতে হবে।
আমরা যদি সঠিকভাবে এগুলো প্রজেক্ট করতে পারি, উপস্থাপন করতে পারি দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে, তাহলে কিন্তু সম্ভব এগুলোকে আমাদের কুষ্টিয়াকে একটা ইন্ডাস্ট্রিয়াল সিটি হিসেবে ডেভেলপ করা। আমাদের এখানে একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের খাজানগর, আমাদের কুষ্টিয়ার কিন্তু একটা সম্পদ, কিন্তু আমরা সেটাকে সেইভাবে আমরা দেখভাল করি না বা টেক কেয়ার করি না। আমরা জানি যে বাংলাদেশের প্রায় 30% রাইস প্রোডাকশন হয় খাজানগর, কিন্তু খাজানগরের রাস্তা দিয়ে মানুষ চলতে পারে না। আপনি দেখেন এখন কি অবস্থা রাস্তা। আমরা বলেছি যে এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে হাজার হাজার কোটি টাকার ট্রানজাকশন হয়, হাজার হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য এখানে হয় এবং এই অঞ্চলের যত ধান যত সব কিন্তু খাজানগর। আমরা মনে করি এটা যদি আমরা একটু টেক কেয়ার করি, রাস্তাঘাট গুলো, ইনফ্রাস্ট্রাকচার গুলো, এবং এখানে যে শিল্প প্রতিষ্ঠান আছে আপনারা জানেন কিনা, এইখানকার 80% শিল্প প্রতিষ্ঠান কিন্তু এখন রোগ, মাত্র 10 থেকে 15%, হার্ডলি 20% মোটামুটি ভালো আছে, বাকি 80% অবস্থা খুবই খারাপ, অলমোস্ট ব্যাংকরাপ্ট। এবং এর কারণ অনেক কারণ আছে, এখানে দুর্বল যোগাযোগ, এখানে ব্যাংকিং ফ্যাসিলিটি সবকিছু মিলে আমরা মনে করি তাদের সাথে আমরা যদি আমাদের চেম্বার্সের মাধ্যমে আমরা যদি একটু কাজ করি তাহলে এই প্রতিষ্ঠানগুলো বাঁচানো সম্ভব, এবং এই প্রতিষ্ঠান যদি বাঁচে তাহলে কুষ্টিয়া ইন্ডাস্ট্রিগুলো আরো দ্রুত ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে এবং লোকজনের কর্মসংস্থান হবে এবং অত্র এলাকায় কুষ্টিয়া অঞ্চলের শিল্প প্রতিষ্ঠান বৃদ্ধি পাবে। কুষ্টিয়া এলাকায় আরেকটা সম্ভাবনা আছে যেটা অটোমোবাইল ইন্ডাস্ট্রি, এটা নিয়ে আসলে কেউ কোনো কথা বলে না। আমাদের ভাদালি এলাকা, আপনারা জানেন ভাদালি এলাকা, তারপরে আমাদের এই বটতলী এলাকাতে অটোমোবাইল মানে এই ধরনের সময় পরিবহন যেটা তৈরি করে, আমরা সবাই এগুলো বন্ধ করতে চাই, যেগুলো অ্যাক্সিডেন্ট করে, এগুলো রাস্তা দিয়ে চলে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়, কিন্তু এগুলো তো কাজেও লাগে। আমাদের কৃষি ভিত্তিক দেশ, কৃষি প্রধান দেশ, আমাদের যত আগে একসময় গরুর গাড়ি, মোষের গাড়ি এগুলো দিয়ে আমাদের এই কৃষি পণ্য এবং আমাদের অন্যান্য জিনিস এগুলো আনা নেওয়া করা হবে, কিন্তু এখন সেগুলো নেই। এগুলো আনা নেওয়ার জন্য আপনারা যদি দেখেন, আপনারা সরকারে একটু, আমি বলছিলাম যে ভাই আপনারা কি কি সহায়তা আপনারা চান বা কিভাবে সহযোগিতা করলে আপনারা এগুলো ডেভেলপ করতে পারেন। তোমাদের বেসিক্যালি তখন আমরা দেখছিলাম যে কন্ট্রোলিং সিস্টেমে তাদের প্রবলেম আছে, কন্ট্রোলিং সিস্টেম, সিগন্যালিং, লাইটিং, এগুলোতে মানে বেসিক জিনিসগুলো যাতে তারা ভালোভাবে তারা এগুলো চালাতে পারে বা করতে পারে। আমি তখন আমাদের পলিটেকনিকের কেউ আসেনি, জানি না, পলিটেকনিকের টেকনিক্যাল ডিপার্টমেন্ট প্রিন্সিপাল কয়েকজনকে দিয়ে আরো কয়েকজন টেকনিক্যাল লোক দিয়ে আমি একটা কমিটি করে দিয়েছিলাম। কমিটি করে তাদেরকে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করছিলাম। আমাদের ভাইস চেয়ারম্যান আছে, ওর মনে আছে, আমরা জাপানিতে একটা ফান্ড পাইছিলাম 40 লাখ টাকা, এবং সেই পুরো টাকাটা তাদের মাধ্যমে ব্যয় করে তাদেরকে ট্রেনিং দিয়ে তাদের ওই ইকুইপমেন্ট গুলো দিয়ে আমরা তাদেরকে একটা মোটামুটি এবং সার্টিফিকেট দিয়েছিলাম, এবং তারা কিন্তু ওইগুলো মোটামুটি ডেভেলপ করছে, কিন্তু তারপরে কেউ আর তাদের কোনো খোঁজ খবর নেয়। তাই মনে করি আমরা যদি দেশ পরিচালনা করার সুযোগ পাই তাহলে এই ইন্ডাস্ট্রিটাকে আমরা একটু প্যাট্রোনাইজ করতে চাই, তাদেরকে সহযোগিতা দিতে চাই। কারণ আমরা জানি যে টাকা কিন্তু একদিন তৈরি হয়নি, বাজার একদিন তৈরি হয়নি, আপনার টয়টা একদিন তৈরি হয়নি। কারণ এই প্রাইভেট পাবলিক যে মানে রিলেশনশিপ, এটা থাকলেই কিন্তু সহযোগিতা দিলে হবে। এখানে হাজার হাজার মানুষ কাজ করে। এমন এক সময় আমি দেখেছি যে এই ভাদালি এলাকা থেকে প্রায় 150 পার ডে, এই নসিমন করিমন এই সমস্ত 150টা গাড়ি পার ডে বাংলাদেশের বিভিন্ন এলাকায় তারা পাঠাইছে, পাই হয়েছে। একটা অবাক অনেক সম্ভাবনা, কারণ এখানে এই লোকগুলো কিন্তু টেকনিক্যাল ভালো কাজ করছে সবাই, কিন্তু তাদের কেউ সহযোগিতা দেয় না। প্রত্যেকদিন আইনে কি করে, পুলিশ একটাই কাজ করে বন্ধ করে, পুলিশ বন্ধ করা মানে এই কিছু টাকা পয়সা এখানে যেতে পারে, এই হচ্ছে মানে সবাই করে। আমরা চেষ্টা করবো এদেরকে সঠিক সহায়তা দেওয়ার এবং এদেরকে ডেভেলপ করার, যাতে আমাদের দেশে এই ধরনের ইন্ডাস্ট্রি ডেভেলপ করে এবং জনগণের কর্মসংস্থান হয়, প্লাস আমরা ফ্যাসিলিটি নিতে পারি, এই গাড়িগুলো আমরা প্রপারলি কাজে লাগাতে পারি, সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করতে চাই। আমাদের কুষ্টিয়া এলাকায় এই খাজানগরে যেটা বললাম যে আমাদের কোনো সেন্ট্রাল কোনো গোদাম আমাদের নাই। আমাদের এই কুষ্টিয়া এলাকায় আমাদের এখানে যারা এই তানজাল কল মালিক সমিতি কেউ থাকে ওনারা জানেন যেগুলো সব স্টোরেজ হয় খুলনা, প্রোডাকশন হয় কুষ্টিয়ায় কিন্তু স্টোরেজ হয় খুলনা। এই জন্য খাদ্য নিরাপত্তার জন্য আমরা এখানে একটা বড় ধরনের স্টোরেজ আমরা করতে পারি, কারণ যখন প্রোডাকশন হয় সেখানে যদি স্টোরেজ হয় তাহলে আমাদের যারা এখানে ব্যবসায়ী আছে তাদের জন্য সুবিধা হবে এবং যারা ভোক্তা আছে তাদের জন্য সুবিধা হবে। আর আমাদের একটা বড় টাসি ইস্যু আছে মোহিনী মিল এবং সুগার মিল, সবাই আমরা চালু করতে চাই এটা, কিন্তু আসলে এটা কিভাবে চালু করা সম্ভব, এর উপযোগিতা কতটুকু আছে, টেকনোলজি কি এটা এখনো কি মানে ভাইবল কিনা, এই সব কিছু মিলে আমি যেটা করতে চাই,
আমি একটা গণসংহতির আয়োজন করতে চাই। এখানে কনসার্ন যারা আছেন, যারা মহিলা মিলে একসময় কাজ করেছেন, বা উদ্যোক্তাদের কেউ যদি থেকে থাকে, বা টেকনিক্যাল লোক যারা আছে, প্রশাসনের লোক, সবাই নিয়ে আমরা এই ধরনের গণশুনানি করে সবার সাথে পরামর্শ নিয়ে কি করা সম্ভব আমরা সেভাবে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়ে এই ব্যাপারে আমরা কাজ করতে চাই। যাতে কারণ এককভাবে মহিনীমিল আসলে আমাদের জন্য একটা খুব আবেগের বিষয় এবং খুব টাচি ইস্যু। কেউ যদি কোনো সিদ্ধান্ত বলে দেন চালু করবেন, কি চালু করবেন, আগে তো দেখতে হবে কি আছে আর কি করবেন। এভাবে গণশুনানি একটা করে আমি সবার সাথে পরামর্শ করে একটা সিদ্ধান্ত নিতে চাই, সে অনুসারে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। আর সুগার মিলের বিষয়ে আমার বক্তব্য হচ্ছে, সুগার মিল কিন্তু আসলে বন্ধ নেই। 5 আগস্টের পরে আমরা কর্পোরেশনে ঘোরাফেরা করার পরে আমরা শর্ত সাপেক্ষে মিল চালু করার জন্য কিন্তু আমরা অনুমতি এনেছিলাম। কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের সংশ্লিষ্ট এলাকার চাষিরা কেউ আর এখন আগ করে না, কিন্তু সুগার মিল চালু করতে আগ লাগবে। এই ব্যাপারেও আমি ওই মহিনীমিলের মতো আরেকটা গণশুনানি করতে চাই সংশ্লিষ্ট অত্র এলাকার যে লোকজন আছে, যারা স্টেক হোল্ডার আছে, যে আসলে আমরা চাই কি। আমরা যদি আসলে সুগার মিল চালু করতে চাই তাহলে তো আমাদের র মেটেরিয়াল অ্যাভেলেবল করতে হবে, কারণ ওখানে পার ডে তখন একটা হিসাব করছিলাম কত 2,500 টন না 3,000 টন, মানে একটা সিজনের জন্য মিনিমাম মনে 4 মাস না 5 মাস মিলটা চালু রাখতে হয়, না হলে এটা ভাইবল হয় না। সে 4 মাসের জন্য যত মেট্রিক টন লাগে সেটা অ্যাভেলেবল করলে তারপরে মিল চালু হবে। সেটা আমরা আসলে কি চাই? আমরা শুধু বলি ভাই মিল চালু করবো, মিল চালু করতে বললে হবে না, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এবার কিভাবে সম্ভব। যদি হয় আর যদি আমরা করতে পারি তাহলে মিল চালু হবে, আর না হলে আমাদের ব্যবস্থা নিতে হবে। শুধুমাত্র ওই আবেগের কথাবার্তা বলে আসলে কোনো লাভ হবে না। এরপরে যেটা আমি বলতে চাই, সাংস্কৃতিক রাজধানী আমরা কুষ্টিয়া বলি, কিন্তু এর কোনো স্বীকৃতি নেই। আমরা সবাই মুখোমুখি বলে যে কুষ্টিয়া সাংস্কৃতিক রাজধানী, কিন্তু কোনো কাগজপত্রে কোথাও লেখা নেই, বা কেউ এটা বলে না, মুখোমুখি বলে। আমরা এটা অফিসিয়াল এটা স্বীকৃতি আমরা আদায় করতে চাই প্রপার ওয়েতে, যেটা আমরা তাহলে অ্যাটলিস্ট আমাদের একটা ইয়ে বাড়ে যে আমরা অফিসিয়ালি আমরা সাংস্কৃতিক রাজধানী। আর সাংস্কৃতিক রাজধানীতে আমাদের সংস্কৃতি বিকাশের জন্য, এটা বিকশিত করার জন্য জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠান আমরা বিভিন্ন সময়, যেহেতু আমাদের একটা সুন্দর ভোকাল একাডেমি আছে, আমরা এটা করতে পারি। এবং সাংস্কৃতিক সংগঠন এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা আছে তাদের সাথে আমরা আরো সম্পর্ক বাড়াতে চাই, তাদেরকে প্রমাণ দিতে চাই, যাতে তারা সঠিকভাবে এই সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো চালু রাখে এবং সংস্কৃতির রাজধানী হওয়ার জন্য যে ধরনের অ্যাক্টিভিটি করা দরকার সেই ধরনের একটা ব্যবস্থা। এটার মাননের জন্য আমাদের পদক্ষেপগুলো হবে, আমাদের কুষ্টিয়া স্টেডিয়ামকে একটা আমরা, আপনারা দেখেছেন যে স্টেডিয়াম হওয়ার পরে এটা যথেষ্ট একটা ভালো ফ্যাসিলিটি আছে, কিন্তু এটা খুব বেশি ব্যবহার হচ্ছে না। এটাকে যদি আমরা আন্তর্জাতিক পর্যায়ে নিতে চাই তাহলে আন্তর্জাতিক মানের খেলাধুলা আয়োজন করতে হবে। আমাদের কুষ্টিয়াতে আমরা জানি যে আমাদের ক্রিকেটের ক্যাপ্টেন ছিল রবি সুমন, আমি তার সাথে কথা হয়েছে আমার, উনি বলেছেন যে হ্যাঁ ওনার সেই ধরনের যোগ্যতা আছেন যে উনি চাইলে এখানে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট হতে পারে, সেই সক্ষমতা আছে। এই ধরনের ব্যক্তিত্ব যারা আছে, এছাড়াও আমাদের আরো অনেক ক্রিকেট এবং ফুটবল প্লেয়ার যারা আছে, তাদের সাথে আমরা আরো যোগাযোগ বাড়াবো, যোগাযোগ করবো, এবং আমাদের ইচ্ছা এই স্টেডিয়াম একটা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার, যাতে এটা আন্তর্জাতিক স্বীকৃতি পাই, সে ধরনের ম্যাচ আমরা যাতে এখানে অনুষ্ঠান করতে পারি। এবং আমরা যেটা চাই, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আমরা জানি যে বেশ কিছু খেলার মাঠ আছে, কিন্তু এগুলা কেউ ব্যবহার করে না এবং সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হয় না। আপনি হাউজিং মধ্যে দেখেন বেশ কয়েকটা মাঠ আছে, কিন্তু এইটা কিন্তু প্রপারলি কেউ মেনটেন করে না, খেলাধুলা হয় না। যেখানে আছে সেগুলো আমরা মেনটেন করবো, যেখানে নাই সেখানে আরো কিছু নতুন খেলার মাঠ আমরা তৈরি করার চেষ্টা করবো, যাতে আমাদের বাচ্চারা খেলাধুলা করতে পারে। এবং এখানে খেলাধুলার পাশাপাশি আমাদের যারা একটু এজেড সিটিজেন, মানে যারা একটু বয়স্ক মানুষ আছেন, হাঁটাচলা করার জন্য আমাদের জায়গা লাগে, সেগুলো আমরা ব্যবস্থা করবো। এবং ফুটবল, ক্রিকেট সহ অন্যান্য যে খেলোয়াড় যারা আছেন এবং যে সংগঠন যেগুলো আছে তাদেরকে আমরা পৃষ্ঠপোষকতা করবো, এবং রেগুলার বয়স ভিত্তিক বা বিভিন্ন স্কুল কলেজে টুর্নামেন্ট গুলো আমরা ইয়ে রাখবো, আমরা কন্টিনিউ করবো। এটা রেগুলার একটা সিস্টেমের মধ্যে থাকবে, কারণ আমরা জানি যে কুষ্টিয়া আমাদের একটা বড় সমস্যা আছে, সেটা হচ্ছে মাদক। এই মাদককে আমরা যদি না বলতে চাই তাহলে আমাদের এই তরুণ যুব সমাজকে আমাদের এই সংস্কৃতি এবং ক্রীড়া এর মধ্যে ইনভলভ করতে হবে। এটা সংস্কৃতি, যেহেতু রাজধানী, আমরা সংস্কৃতি রাজধানীর ব্যাপারে বলেছি, তাদেরকে আমরা আমাদের যে সংস্কৃতির ব্যক্তিত্ব সংগঠন আছে তাদেরকে আমরা
পুনর্গঠন দিব, তাদেরকে আমরা আরো উৎসাহিত করবো এবং এর পাশাপাশি খেলাধুলাকে যদি আমরা আরো প্রমোট করি তাহলে কিন্তু আমরা আমাদের এই মাদকের অন্ধকার জগৎ থেকে আমাদের তরুণ যুব সমাজকে আমরা ফিরিয়ে আনতে পারবো। আর আরেকটা বিষয় মাদকের ব্যাপারে বলতে চাই, আচ্ছা মাদকের পয়েন্টটা আসলে তখন বলবো এটা। আরেকটা বিষয় হচ্ছে কুষ্টিয়াতে আমরা যোগ উপযোগী একটা ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন আছে, কারণ এটা যদি একটা সিস্টেমেটিক একটা ইয়া থাকে, ফাউন্ডেশন থাকে, তাহলে এটা সম্ভব। আপনারা দেখেছেন যে আমাদের বাংলাদেশ এখন ক্রিকেটে অনেক ভালো করছে, এটার মূল একটা কারণ কিন্তু ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিজিএসপি। আমাদের খেলোয়াড়দের একটা উল্লেখযোগ্য অংশ কিন্তু বিজিএসপি থেকে আসে। প্রতিষ্ঠান থাকলে সেখান থেকে আপনার মানে অনেক সেটা ফ্যাসিলিটি নিয়ে আমরা অনেক ছেলে মেয়ে সেখান থেকে বের করতে পারি। এই যে আমাদের ইউনিভার্সিটি আছে বলে দেখেন অনেক ছেলে মেয়ে এখানে লেখাপড়ে, ইসলাম ইউনিভার্সিটিতে অনেক ছেলে মেয়ে এখন হয়, কিন্তু প্রতিষ্ঠান না থাকলে এটা বোঝা যায় না। প্রতিষ্ঠান করলে এটা কিন্তু আমরা সেখান থেকে অনেক ভালো কিছু আমরা আশা করতে পারি। আমি অলমোস্ট শেষ পর্যায়ে, আমি জানি যে আমাদের অনুষ্ঠান শুরু করতে অনেক দেরি হয়েছে, আপনারা সবাই অলমোস্ট টায়ার্ড, অলমোস্ট মুখের ইয়ে দেখে বোঝা যাচ্ছে খুব বেশি কথাবার্তা মনে হয় ইয়ে যাবে না। আমি শেষ পর্যায়ে আসছি, খুব বেশি নেই। আপনারা এই কোনোদিন বলেছেন যে কুষ্টিয়া পৌরসভা এটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পৌরসভা, এটাকে আমরা সিটি কর্পোরেশনে রূপান্তরিত করতে চাই। মানে একটা পৌরসভা সিটি কর্পোরেশনে রূপান্তরিত করার জন্য যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার বা যে ধরনের ফ্যাসিলিটি দরকার বা যে ধরনের ক্যাপাসিটি কোয়ালিটি আমাদের কুষ্টিয়া কিন্তু সব আছে। এখানে আশেপাশে শিল্প প্রতিষ্ঠান আছে, এখানে আশেপাশে আর্নিং এর যে সোর্স গুলো দরকার সেগুলো, এরিয়া, অনেক বেশি শর্তগুলো আছে। এই শর্তগুলো সব আমাদের কুষ্টিয়া এই পৌরসভা সিটি কর্পোরেশন হওয়ার জন্য যে সমস্ত শর্ত, এটা সব পূরণ করে। এখন শুধুমাত্র মনে হয় আমরা যদি একটু চেষ্টা করি সবাই মিলে, তাহলে এটা সিটি কর্পোরেশন করা সম্ভব। এছাড়া সর্বোপরি আমরা যে বিষয়গুলোর উপর দৃষ্টিটা, চাঁদাবাজি, দখলবাজি, মাদক, যেটা বলছিলাম মাদকের বিষয়টা আমরা বলেছি যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ক্রীড়া এবং সংস্কৃতির দিকে আমরা আরো বেশি ইনভলভ করে এবং প্রশাসনিক ভাবে কিছু অ্যাক্টিভিটি আমাদের দিতে হবে। এটা বিশেষ করে আমরা সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে আমাদের আশেপাশের দেশ থেকে মানে অবাধে মাদক আমাদের দেশে প্রবেশ করে। আমরা যদি প্রশাসনিক উদ্যোগ নেই এবং এটাকে শক্তিশালী পদক্ষেপ নিতে হলে আমরা বর্ডারটা সিল করতে পারি, অ্যাভেলেবিলিটি যদি না থাকে তাহলে কিন্তু এটা অনেক কমবে। এবং পাশাপাশি আমরা যদি ক্রীড়া এবং সংস্কৃতির দিকে আমরা নজর দিই তাহলে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা এই অন্ধকার জগৎ থেকে আমরা অনলাইন জুয়ার একটা বিষয় আছে, এটা টেকনিক্যালি আমাদেরকে এটাও আমাদের যদি ইয়ে বলি যে আমরা ক্রীড়া দিকে যদি আমরা অগ্রসর হই, আমরা যদি সংস্কৃতির দিকে অগ্রসর হই, প্রশাসনিক ব্যবস্থা দ্বারা অনলাইনে যারা ভালো এক্সপার্ট আছে তাদের সাথে যদি আমরা এখান থেকে আমরা ফেরত দিতে পারবো এবং নারী নির্যাতন এবং সর্বোপরি দুর্নীতিমুক্ত একটা সমাজ আমরা সবাইকে নিয়ে আমরা করতে চাই। এবং পরিশেষে আমরা যেটা বলতে চাই, আমরা এই কুষ্টিয়াকে আমরা শুধুমাত্র একটা দলের কুষ্টিয়া না, আমরা সব মানুষের জন্য এখানে আমাদের সৌহার্দ্য, সম্প্রীতি, সামাজিক সম্প্রীতি, দলীয় সম্প্রীতি এবং রাজনৈতিক সম্প্রীতি আমরা সৃষ্টি করতে চাই। একটা কি বলবো, একটা পিডিস্তান ছিল বিগত 2014 সালের পর থেকে এটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে রাজনৈতিক সম্প্রীতি। আমরা সেটা আবার এস্টাবলিশ করতে চাই। আমরা মনে করি যে একটা গণতান্ত্রিক দেশে বিভিন্ন দল থাকতেই পারে, মত প্রকাশের অধিকার সবাই আছে, সবাই মত প্রকাশ করবে, এটা স্বাভাবিক এবং সেটাই গণতন্ত্রের বিউটি। আমরা যেটা মনে করি, আমরা এই সামাজিক সম্প্রীতি, আমরা রাজনৈতিক সম্প্রীতি আমরা আবার এস্টাবলিশ করব এবং এই কুষ্টিয়াকে সবার জন্য আমরা একটা বসবাসযোগ্য একটা আবাস ভূমি হিসাবে আমরা গড়ে তুলবো, যেখানে কোনো সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, দখলবাজি থাকবে না, মাদক থাকবে না, জুয়া থাকবে না, নারী নির্যাতন থাকবে এবং সর্বোপরি আমরা দুর্নীতিমুক্ত একটা নিরাপদ সমাজ আমরা সবার জন্য করতে চাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনারা অনেক ধৈর্য ধরে এতক্ষণ ধরে যে স্বপ্নের কথা শুনলেন তা বাস্তবায়নের পক্ষে আপনাদের যদি কোনো পরামর্শ থাকে বা কোনো প্রশ্ন থাকে, দু একজন যদি এ বিষয়ে আগ্রহী থাকেন তাহলে আচ্ছা।
যে আমার নাম সাজ্জাদ রানা, আমি সমকাল এবং টিভিসি নিউজে কুষ্টিয়াতে কাজ করি। জাকির ভাই অনেক সুন্দর একটি ইস্তাহার দিয়েছেন, আপনার মুখ থেকে শুনলাম, তারপরে আমরা কোটি কোটি পড়লাম। এর মধ্যে অনেক, আপনি 5 বছর যদি এমপি হন 5 বছর সময় পাবেন। এই 5 বছরের মধ্যে আপনাকে অনেকগুলো কাজ বাস্তবায়ন করতে হবে এবং অনেকগুলো সেক্টরে আপনি কোন কোন সেক্টরে কাজ করবেন সেটা দিয়েছেন এবং কিভাবে করবেন মোটামুটি উল্লেখ করেছেন। এরপরে আসলে আপনি যদি জনপ্রতিনিধি দেওয়ার সুযোগ পান তখন আসলে এটা কিভাবে বাস্তবায়ন হবে সেটা আসলে আমরা দেখতে পাবো। আসলে আপনাকে একটা তথ্য মনে হয় আসেনি, আপনি জানেন কিনা যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি প্রতিবন্ধী কুষ্টিয়া জেলায়, 70,000-এর কাছাকাছি প্রতিবন্ধী রয়েছে আমাদের জেলায়। এবছরের হিসাব আমি বলছি। এত বড় একটা জনগোষ্ঠী, যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলা হয়, যাদেরকে আপনার ইস্তাহারে তাদের নিয়ে একটি কথাও বলা নেই, কারণ আপনি সমাজের একটি বড় অংশকে বাদ দিয়ে সমাজের উন্নয়ন করতে পারবেন না। নিশ্চয়ই এই বিষয়টা যারা ইস্তাহার তৈরি করেছেন তারা হয়তো জানতেন না যে কুষ্টিয়াতে 70,000-এর বেশি প্রতিবন্ধী রয়েছে এবং বাংলাদেশের সবচেয়ে বেশি প্রতিবন্ধী। এটা আপনি নিশ্চয়ই আপনার ইস্তাহারে পরবর্তীতে সংযুক্ত করবেন। এবং তাদের জন্য কুষ্টিয়াতে একটি এমটি স্কুল রয়েছে, সেই স্কুলে কোনো সুযোগ সুবিধা নেই। এদের জন্য একটি ভালো স্কুল করা যায় কিনা সেটা আপনি নিশ্চয়ই ভাবে দেখবেন। এটা হয়তো আপনার জন্য খুব বেশি বড় কোনো বিষয় হবে না। আপনি শিশুদের জন্য কিছু বলেননি, শিশুদের জন্য কি করবেন স্পেসিফিক আপনার ইস্তাহারে আমরা দেখতে পারিনি। এটা আপনার ইস্তাহারে আসার প্রয়োজন বলে আমরা মনে করি, কারণ শিশুদের জন্য কুষ্টিয়াতে সেই ধরনের পরিবেশ আপনি তাদের জন্য স্পেসিফিক আসলে কিছু করতে পারেন কিনা সেটা নিশ্চয়ই ভেবে দেখবেন। পাশাপাশি আপনি মাদক নির্মূলের কথা বলেছেন। আপনি যদি জনপ্রতিনিধি হন, আপনার দলে যারা কর্মী তাদের তারা মাদকাসক্ত কিনা ডোপ টেস্ট করবেন কিনা, এটা আমার প্রশ্ন। এবং আপনার ঘর থেকে আপনি এটা শুরু করবেন, কারণ আমরা জানি যে আপনি যখন এমপি হবেন আপনার ডানে বামে অনেকেই চেষ্টা করবে তাদের স্বার্থে মাদক ব্যবসা করানোর, এবং অনেকেই মাদক গ্রহণ করে, আমরা এটাও জানি। আপনি নিশ্চয়ই এই পদক্ষেপ নিয়ে উদাহরণ তৈরি করবেন সারা দেশে যে আপনি আপনার ঘর থেকে মাদক মুক্ত কাজ শুরু করলেন, এবং আমরা এটা দেখতে চাই। পাশাপাশি আপনি দখল মুক্তের কথা বলেছেন। আমরা জানি কোন দল যখন ক্ষমতায় আসে নতুন করে দখল শুরু হয়, এবং কুষ্টিয়া নজরপুর কেটে দেখলাম যে কয়েকটি দোকান নিয়ে এসে রাখা হয়েছে। আমি জানি না যে 12 তারিখের পরে কোন লোক ওইখানে দখল করবে কিনা। আপনি নিশ্চয় কোন জায়গা দখল হতে দেবেন না, 1 ইঞ্চি মাটিও। এটা আপনার কাছ থেকে আমরা ওয়াদা চাই। আপনি জিকের উন্নয়নের কথা বলেছেন। জিকের অসংখ্য স্থাপনা এখন দখল করে রেখেছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় আমরা দখল হতে দেখেছি, তার আগেও দখল হয়েছে, এবং ভবিষ্যতে যেন দখল না হয় এটা রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। আপনি এটা অবশ্যই দেখবেন। আপনি অনেকগুলো উন্নয়নের কথা বলেছেন। আমি গ্রাম আদালতের, আমরা জানি যে গ্রাম আদালত এখন নানাভাবে দেশে একটি স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটা বাস্তবায়নে আপনি আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন সংসদে যদি জনপ্রতিনিধি নিয়ে। এই বিষয়টা একটু দেখবেন। আপনি সম্পদের হিসাব প্রতি বছর দেবেন কিনা, আপনার নিজের সম্পদের হিসাব। এটা আমাদের কাছ থেকে আশা করি যে আপনার সম্পদ, যদি আপনি জনপ্রতিনিধি হবেন, কি পরিমাণ সম্পদ আপনার বাড়ছে সেটা আপনি হিসাব দেবেন কিনা, সেটা আমাদের একটা প্রশ্ন। আরেকটা বিষয় এখানে বলি যে আরেকটি বিষয় বলি যে আপনি ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য কেন্দ্র এবং স্বাস্থ্যের উন্নয়নের কথা বলেছেন। আমরা জানি আমাদের অনেক অবকাঠামো হচ্ছে, আমাদের হসপিটালের বেড বাড়ছে, কিন্তু আমাদের ডাক্তার নেই। আমরা জানি যে রাতের বেলা হসপিটালে ডাক্তার পাওয়া যায় না। আপনি জনপ্রতিনিধি এটা করবেন যে আমার হসপিটালে রাতে ডাক্তার থাকবে, যেন ইন্টার্নি ডাক্তার আমার হসপিটালে রুগী না থাকে রাতের বেলা। অনেক অসুস্থ হয়ে হার্টের পেশেন্ট আসে। আপনি মেডিকেলের পূর্ণাঙ্গের কথা বলেছেন, আমাদের মেডিকেলে কোনো ক্যাথ ল্যাব নেই। আপনি ক্যাথ ল্যাবের ব্যবস্থা করবেন। এটা হচ্ছে আমাদের কুষ্টিয়াবাসী এবং সাংবাদিক হিসেবে আমাদের চাওয়া।
অনেক হয়তো বলবেন, আমি একটু বেশি বললাম, ধন্যবাদ। এবং আপনার কাছ থেকে উত্তর চাই। আমি একটা উত্তর দিই, না হলে সব বলে যাবো। মানে যতগুলো করেছেন অর্ধেক প্রশ্ন মনে নেই আমার, আমি যেগুলো মনে আছে সেগুলো উত্তর দিই। আমি প্রথমে আমার বক্তৃতা শুরুর প্রথমে বলেছি যে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান এখানে একটা পূর্ণাঙ্গ ইশতেহার উনি দিয়েছেন। সেই ইশতেহারের আলোকে আমাদের কুষ্টিয়া অঞ্চলের যে উন্নয়ন বা কুষ্টিয়া অঞ্চলের যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলোর উপরে আমি আলোকপাত করেছি। এখানে শিশুদের ব্যাপারে, প্রতিবন্ধীদের ব্যাপারে যেটা বলেছেন, এটা কিন্তু আমাদের নেতা ওনার ইশতেহারে পরিষ্কার বলেছেন, ওটা কিন্তু কন্টিনিউ, আমরা কিন্তু ওদের বাইরে না। আমার যে বিষয়গুলো আমি এডিশন টু দ্যাট, এখানে আমাদের প্রতিবন্ধীদের জন্য এখানে সেফটি নেট আছে, এখানে যা যা পদক্ষেপ সবই কিন্তু বলা আছে ওখানে। আপনার আমাদের শিশুদের জন্য কি কি আমরা করতে চাই, এটা আমাদের ন্যাশনাল ইশতেহারে সব বলা আছে এখানে। আমরা কিন্তু ওইটাকে ওর বাইরে এগুলো বলেছি, যেটা আমাদের কুষ্টিয়া অঞ্চলে আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। বুঝতে পারছেন? আচ্ছা, মাদকের ব্যাপারে যেটা বলেছেন, হ্যাঁ মাদকের ব্যাপারে 0 টলারেন্স। এ ব্যাপারে আমার আশে থাক, সামনে থাক, পিছনে থাক, মাথার উপরে থাক, মানে ইট ডাজন্ট ম্যাটার। এটা আপনারা দেখতে পাবেন অবশ্যই ইনশাআল্লাহ। দখলের ব্যাপারে আপনারা যেটা বলতে চান, অবশ্যই সরকারি 1 ইঞ্চি জমিও কেউ দখল রাখতে পারবে না ইনশাআল্লাহ। সেটাও আমাদের ওই সামনে বিভিন্ন লোক কুষ্টিয়াকে মেডিকেল হাবে পরিণত করতে চাই। আমি বলেছি যে আমাদের মেডিকেল কলেজ হসপিটালটাকে পূর্ণাঙ্গভাবে চালু করতে চাই এবং কুষ্টিয়া সদর হসপিটালটাকে আমরা ওটাকে সংস্কার করে, যেহেতু প্রবলেম আছে ওখানে, অনেক প্রবলেম আছে। আমি অনেকবার গেছি হসপিটালে, আমি জানি প্রবলেম গুলো। ওখানে মাত্র আপনার সুইপার আছে মাত্র 3 জন, যেখানে লাগে হচ্ছে 18 জন। ওখানে অনেক জটিলতা আছে, সমস্যা আছে, সেগুলো আমাদের নলেজ আছে, আমরা জানি। ইনশাআল্লাহ সেগুলো আমরা সেভাবে করে দেবো। আর কি বলেছেন? আমি জুবায়ের রিপন, আমি যুগান্তরে কাজ করি। আসলে আপনি বলেছেন যে ন্যাশনাল ইশতেহারে আপনাদের যা আছে এখানে সেটা আনার চেষ্টা করেনি, কিন্তু আমি দেখছি আপনাদের ন্যাশনাল ইশতেহারেও এই বিষয়গুলো অনেক কিছু আছে, আমি দেখছি ওটা। আমার যে প্রশ্ন, যে আপনি 12 তারিখের নির্বাচনে যে বৃহৎ জনগোষ্ঠীর কাছে ভোট দিতে যাচ্ছেন, বা তারা যে ভোট ফলাফলে প্রভাব বিস্তার করতে পারে, সেই বৃহৎ শ্রেণী কৃষি বা কৃষক, সেই কৃষি বা কৃষক নিয়ে আপনার এখানে একটি কথাও লেখা নেই। এইটা কি ভুল ক্রমে হয়েছে, না আপনার তাদের নিয়ে আপনার ভাবনা নাই? এটি আপনার কাছে একটু জানতে হবে। কৃষি কৃষক নিয়ে আমরা সবসময় কৃষি কৃষকের কথা বলছি, আমরা কৃষি কার্ডের কথা বলছি, আমরা সারাদিন সেই কথা বলছি। এবং কৃষির জন্য আমাদের উন্নয়নের জন্য যেটা জিকে প্রজেক্টের কথা আমরা বলেছি, এখানে আমরা না বলার কি আছে? আমরা জিকে প্রজেক্ট, আমি বললাম আমাদের জিকে প্রজেক্ট আমাদের কৃষকের জন্য হার্ট, এবং এর জন্য উন্নয়নের জন্য আমরা কৃষি কার্ড দেবো। কৃষি কার্ডের উন্নত সার, বীজ এবং কৃষি উপকরণ আমরা কৃষি কার্ডের মাধ্যমে দেবো। কৃষকদেরকে আমরা কৃষি বীমার আওতায় আনবো। কৃষকদের আমরা কৃষি কার্ডের মধ্যে যা যা ফ্যাসিলিটিস, আমরা সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওগুলো বলছি, ওগুলো তো আমাদের ন্যাশনাল ইশতেহারে, আমাদের কৃষি কার্ডে তো আমাদের ইশতেহারের অন্যতম একটা অংশ। আমাদের এটা কিন্তু বক্তৃতা শুরুতে আমরা বলছি, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, যে বিষয়গুলো, হ্যাঁ খান খরচ বলেছি, আমরা কালীবাড়ি খানের কথা বলেছি, আমরা সংশ্লিষ্ট এলাকার জন্য আমরা 20,000 কিলোমিটার খান খরচ করবো, সেটা আমরা বলেছি। কৃষিকে আমরা অ্যাভয়েড করে বাংলাদেশের উন্নয়ন সম্ভব না। এটা প্রথমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষি এবং কৃষকের উন্নয়নের মাধ্যমে কিন্তু উনি সবুজ বিপ্লব শুরু করেছিলেন, আমরা এর বাইরে না। সকলের শুভেচ্ছা। আমি এস এম রাশেদ, আমি এই সময় টিভিতে আছি। আমার যে প্রশ্ন আপনার কাছে, যে এখানে অনেক ব্যবসায়ী আছেন, এরা মানে আমাদের কাছে খুব রিসেন্টলি একটা খবর এসেছে এরকম, যে একজন ব্যবসায়ী একটা শিল্প পার্ক তৈরি করবে, কিন্তু সেখানে সে ল্যান্ড ডেভেলপ করতে গিয়ে নানা ধরনের ঝামেলার সৃষ্টি হচ্ছে, এবং তার যে কথা যে সে নির্বিঘ্নে করতে পারবে কিনা, এই বিষয়টা আপনার কি পদক্ষেপ নেবেন? শিল্প প্রতিষ্ঠান করতে যে স্থানীয় প্রভাবে প্রবলেম হচ্ছে, তাই তো? জি, আমরা তো বলেছি এখানে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ, এগুলোর ব্যাপারে আমাদের কোনো আভাস নাই। নিশ্চয়ই ওখানে কোনো মানে চাঁদাবাজি বা দখলবাজির ঘটনা ঘটেছে। আমরা বলেছি এ ব্যাপারে 0 টলারেন্স, এ ব্যাপারে কোনো কারোর সাথে কোনো ছাড় নাই। এই ধরনের ধন্যবাদ। হয়তো বারের মধ্যে কুষ্টিয়ার কোন সংসদ সদস্যের এরকম একটা ইশতেহার আনুষ্ঠানিক ভাবে একটা বড় পরিসরে ঘোষণা করলেন। ইশতেহার শুনেছি এবং চমৎকার একটি ইশতেহার, সাথে একটু যোগ করতে চাই, বিশেষ করে
কুষ্টিয়াতে ঝরে পড়া শিক্ষার্থীর হার কিন্তু অনেক। এই ঝরে পড়া শিক্ষার্থীর এই হার বাড়াতে বিশেষ করে মিড ডে মিল আমরা দেখেছি বিগত 5 থেকে 7 বছর আগে প্রত্যেকটা স্কুলে বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়গুলোতে মিড ডে মিল ব্যবস্থা চালু ছিল। এই ঝরে পড়া শিক্ষার্থীদের ব্যাপারে আপনার একটা এইখানে ইশতেহারে একটা বিষয় তুলে ধরার দরকার ছিল। আর আমার বাড়ি আমার বাড়ি কুষ্টিয়া সুগার মিলের পাশে। আপনার কাছে যে তথ্য আছে এবং আমি জানি সুগার মিল যখন 2020 সালের 5 নভেম্বরে বন্ধ হয় তখন সবার আগে কিন্তু আপনার উপস্থিতি ছিল এবং কেন বন্ধ হলো সেই বিষয়গুলো খতিয়ে দেখে স্থানীয় নেতৃবৃন্দের সাথে আলাপ করে এবং আপনি নিজে একাধিকবার গিয়েছেন এবং আপনি যেটি বলছেন সেটার আসলে এখানে যথেষ্ট আঁক রয়েছে। আমরা আজকে মোবারকগঞ্জ, কেরু এন্ড কোম এবং ফরিদপুর সুগার মিল সেখানে 4000 একর জমিতে কিন্তু আখ উৎপাদন হয়। আর আমাদের যখন যেই মুহূর্তে মিল বন্ধ হলো সেই মুহূর্তে কিন্তু 5000 একর আখ উৎপাদন হতো জমিতে। এটা একেবারেই একটা পরিকল্পিত ভাবে এই সুগার মিলটি বন্ধ করা হয়েছে। আমি আপনার কাছে অনুরোধ করবো ভেজা এই মিলটাকে নিয়ে মানে হয়তো অন্যরকম একটা ব্যবসা করার একটা চিন্তা ভাবনা করছে, একটা ভাগ করার একটা পরিকল্পনা কিন্তু বর্তমান সরকার কিন্তু নিয়েছে। এই ব্যাপারে কিন্তু আপনার যথেষ্ট ভূমিকা ছিল যাতে করে এই মিলটি পুনরায় চালু করা হয়। বিভ্রান্ত তথ্য দ্বারা আমি মনে করি আমার বাড়ি ওইখানে আপনি গণশুনানি করতে চেয়েছেন সেটি কিন্তু করবেন। আর আমি মনে করি আপনি নির্বাচিত হলে এবং বিএনপি সরকার যদি ক্ষমতায় রাষ্ট্রীয় ক্ষমতায় যায় সেক্ষেত্রে কুষ্টিয়া সুগার মিল চালুর বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিবেন। বিকল্প কোন চিন্তা আমি মনে করি আপনি বা আপনার দ্বারা আপনার বিএনপির দ্বারা হবে না, এটি আমি আশা করি। আর একটা বিষয়, কুষ্টিয়াতে অনেকগুলো বহুজাতিক কোম্পানি রয়েছে, বিশেষ করে তামাক কোম্পানি। একটা কোম্পানির বিআইপি থেকে শুরু করে একটা কোম্পানির কোনো এনওসি নেই, পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র নেই, কৃষি জমি একেবারে সর্বসাধারণ মানে অন্য কোনো ফসল আবাদ করছে না। পরিবেশ আমাদের সাজ্জাদ রানা ভাই বললেন যে আসলে এই বিষয়গুলো একটু আপনি বিশেষ গুরুত্বের সাথে দেখবেন। আরেকটু বিষয়, দেশের প্রথম রেলওয়ে স্টেশন আমার বাড়ি ওইখানে, তো তাই এলাকার বিষয় বেশি। এই স্টেশনটা সংস্কারের কি উদ্যোগ নেবেন এবং এটি যাতে পর্যটন কেন্দ্র হিসাবে, আপনি পর্যটনের বিষয়টা কিন্তু বেশ গুরুত্ব দিয়েছেন, এই জগৎ স্টেশনটা যাতে করে পর্যটন কেন্দ্র হিসাবে একটা স্বীকৃতি দেওয়া হয় বা প্রতিষ্ঠা পায় সেই বিষয়ে আপনি কথা বলবেন, এটুকুই আর কি। আমাদের ধরে পড়া ছাত্রদের ব্যাপারে আপনি বলেছেন মিড ডে মিলের কথা। মিড ডে মিল স্পেসিফিক্যালি আমাদের ন্যাশনাল ইশতেহারে আছে, এই জন্য আমরা ওটা এখানে আনি নাই, কারণ যেটা স্পেসিফিক্যালি বলা আছে সেটা আমি আবার বলে তো লাভ নাই, এই জন্য আমরা ওটা ইচ্ছা করতে আনি নাই। আচ্ছা, সুগার মিলের কথা যেটা বললেন, আমি তো বলেছি যে আমরা গণশুনানি করবো, আপনাদের কথা শুনবো এবং এখানে সংশ্লিষ্ট যে স্টেক হোল্ডার আছে সবার সাথে কথা শুনে আমরা তো চাই। আমি বলেছি তো মহিনী মিল, সুগার মিল এগুলো আমাদের আবেগের জায়গা। আমরা কুষ্টিয়ার মানুষ, আমরা মহিনী মিলের মানে কি বলবো, এটা গর্বে আমরা গর্বিত। আমরা ছোটবেলা যখন মহিনী মিলের নাম শুনে বড় হয়েছি, আমরা সুগার মিলের নাম শুনে বড় হয়েছি, যেগুলো আমাদের আবেগের অনুভূতির জায়গা। এটা নিয়ে কোনো আসলে আপোষ আমাদের কাছে নাই, এই জন্য আমরা একে কিছু করতে ভয় পাই। এই জন্য আমরা বলেছি আমরা গণশুনানি করবো। আমরা সবার মতামত নিয়ে সব স্টেক হোল্ডারের কথা শুনে সামগ্রিক ভাবে সবাই মিলে সিদ্ধান্ত নেব। আর কি ছিল প্রশ্ন আপনার? ও তামাকের ব্যাপারে বহুজাতিক কোম্পানির বিষয় শোনেন, এটা তো আপনার সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট আছে, পরিবেশ অধিদপ্তর আছে, এখানে যে বললেন এনওসি, এরা কিন্তু তারা যদি কাজ না করে সে ব্যাপারে যদি কোনো সুনির্দিষ্ট তথ্য থাকে আপনাদের কাছে, আমরা অবশ্যই সেটা পর্যালোচনা করে এটা যাতে এটা এনফোর্স করা যায় সেই ব্যবস্থা আমরা নেব। কেউ ফাঁক দিয়ে কোনো কাজ করবে, জনগণের ক্ষতি করবে, এটা হবে না। ও জগতের রেল স্টেশন আমরা বলেছি আমরা এই রেলের পুরা সংস্কার চাই, শুধু ওই স্টেশনটা সংস্কার করলেই হবে না। আমরা যেটা করতে চাই, আমরা রেলওয়েটাকে রিলোকেট করে আমরা কুষ্টিয়া ইস্ট এবং কুষ্টিয়া ওয়েস্ট, এটা অন্য নামও হতে পারে, কুষ্টিয়া শহরের দুই মাথায় দুইটা রেল স্টেশন করতে চাই, যাতে শহরের মাঝখানে কোনো ঝামেলা না হয়। এবং সেই ক্ষেত্রে যদি কুষ্টিয়া ওয়েস্ট হয়, ওয়েস্ট মানে জগতের ওখানেই হতে হবে বা হবে, এটা এই সংস্কারটা আমরা চাই। ভাই দাঁড়ান, খুব সংক্ষেপে বলে দিচ্ছি, খুব শর্ট কোশ্চেন করছি। হ্যাঁ, ভাই প্রশ্ন করতে দেন না কেন, খুব সংক্ষেপে বলছি। আচ্ছা, আমি বাবু, আমি যমুনা টেলিভিশনে কুষ্টিয়াতে কাজ করছি। বিষয় হচ্ছে খুব শর্ট কোশ্চেন করছি এই জন্য যে আপনি নির্বাচিত হলে প্রথমে কোন কাজটা বাস্তবায়ন করবেন এবং কত দিনের মধ্যে, এটা আশানুরূপ আমরা কথা চাই যে আপনি
নির্বাচিত হলে মনে করেন আপনি নির্বাচিত হয়ে গেছেন, তার কতদিনের মধ্যে আপনি কোন কাজটা করবেন? এক মিনিট। আর একটা প্রশ্ন যেটা গুরুত্বপূর্ণ, চাঁদাবাজি, দখলবাজি সহ বিভিন্ন বিষয়ে আমরা যেহেতু গণমাধ্যম কর্মী, আমরা যদি কোনো সংবাদ প্রকাশ করি সেটা যদি আপনার বিরুদ্ধে যায়, আপনার দলের বিরুদ্ধে যায়, আপনার কর্মীদের বিরুদ্ধে যায়, আপনি কি ধরনের ট্রিটমেন্ট করবেন? আপনি কি রাতে বাড়ি থেকে উঠাই নিয়ে যাবেন, হুমকি দিবেন, নাকি মারবেন, না কি করবেন, নাকি আপনার ভোটটা সংশোধন করবেন? সাংবাদিক হিসাবে এই প্রশ্নটা আপনার কাছে থাকবে। ধন্যবাদ আপনাকে। এটা আপনার দ্বিতীয় প্রশ্ন শুরু করি। আমাদের দলের লোক আমি হই ভোটেবার, এটা জিরো টলারেন্স। কিন্তু বিপরীত যদি হয়, আপনারা যদি উল্টা করেন আমি চাঁদাবাজ না, আমার বিরুদ্ধে যদি আপনারা রিপোর্ট করেন, তখন কি হবে? আমি আপনার ধরে ধরে বলছি, ইন্টেনশনালি অনলাইন অথবা মেন মিডিয়া অনেক সময় অনেক নিউজ আসে যেটা ইন্টেনশনালি করা হয়। আমরা যেরকম সতর্ক থাকবো, আমরা যেরকম জিরো টলারেন্স বলছি, সেম মানে ভাইস ভার্সা আপনাদের থেকে আমরা এক্সপেক্ট করি। আপনারাও যে অন্যায় করবে তার বিরুদ্ধে লেখেন। আমরা প্রত্যাশা করবো যে আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন, এবং আমরা চাই না এই সমাজে চাঁদাবাজ থাক, আমরা চাই না এই সমাজে দখলবাজ থাক, এবং আমরা চাই না মানে ইচ্ছাকৃত কাউকে বিরুদ্ধে ফেলা হোক। আমরাও জিরো টলারেন্স দেবো, আপনাদেরকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। ইন্টেনশনালি কারণে আপনারা কারোর বিরুদ্ধে লিখবেন না। আর একটা প্রশ্ন আপনি করেছেন, প্রথম প্রশ্নটা কি ছিল? নির্বাচিত হলে ভিজিবলি প্রথম যে কাজটা আমি করতে চাই, 1 মাসের মধ্যে কুষ্টিয়ার রাস্তাকে আমি ধুলাবালি মুক্ত করবো সব। আমি আমার যেটা মনে হচ্ছে যে আমাদের প্রায় 10:30 বাজে, কেমন? আর এখন পর্যন্ত অনেকগুলো প্রশ্ন সাংবাদিকরা করেছে। আমি জানি যে একমাত্র সাহসী হচ্ছে সাংবাদিকরাই, তারাই প্রশ্ন করতে পারে, হ্যাঁ, কিন্তু সবার প্রশ্ন থাকলে আমাদের শিক্ষকরা আছেন, ওনারা একটু কথা বলবেন, আবার পেশাজীবীরা আছেন, তারাও একটু কথা বলবেন। এমন যদি হয় শুধু প্রশ্ন, আমি কাজী সাইদুল জিটিভিতে কাজ করি। আমার প্রশ্ন, আপনি শিল্প গঠনের কথা বলেছেন, শিল্প উদ্যোক্তা তৈরি করবেন আর শিল্প গঠনের কথা বলেছেন, কিন্তু আপনি জানেন যে আমাদের একটা বেসিক শিল্প নগরী আছে, সেটা কিন্তু প্লট সংকট, প্লট নাই। যারা ছিল তারা কিছু শিল্প প্রতিষ্ঠান, হাতে গোনা কয়েকটি শিল্প প্রতিষ্ঠানের আন্ডার এই বেসিক শিল্প নগরীটা দখল হয়ে গেছে, প্লট পেয়েছে তারা নিয়ম ভাবে। কিন্তু নতুন উদ্যোক্তাদের জন্য আপনি বেসিক শিল্প নগরী, দ্বিতীয় শিল্প নগরী বলবেন কিনা? আর খাজানগরের চালের যে সিন্ডিকেট আছে সেটা ভাগবেন, গোল ভাগবেন কিনা? এই আমার আমি বেসিক এর ব্যাপারে বলতে চাই, কুষ্টিয়ার যে বেসিক এখন নাই, একটা বৃহৎ শিল্প প্রতিষ্ঠান যেগুলি ভাবে হোক সেটা টেক ওভার করুক বা নিয়ে নিক, বা যেগুলো ভাবে তারা নিয়েছে এবং তারাও কিন্তু শিল্প প্রতিষ্ঠান করেছে। আমি যেটা বলতে চাই, আমাদের ক্ষুদ্র এবং মাঝারি যে উদ্যোক্তা আছে তাদের জন্য এরকম একটা বেসিক বা এরকম একটা স্পেস থাকা উচিত, সেটা ইকোনমিক জোন হোক বা বেসিক হোক, সেটা অবশ্যই থাকা উচিত। যেহেতু আমরা নতুন শিল্প উদ্যোক্তা তৈরি করতে চাই, এই ব্যাপারে বলেছি অবশ্যই এরকম স্পেস আমরা তৈরি করবো যেখানে নতুন উদ্যোক্তা তৈরি হতে পারে এবং তারা স্পেস পেতে পারে, তারা এখানে শিল্প প্রতিষ্ঠান করতে পারে, সেরকম প্রতিষ্ঠান সেরকম জায়গা আমরা করবো। দেখুন যে জবাবদিহিতার এই জায়গায় আপনারা সবাই কথা বলবেন, তবে অনুরোধ করবো যে আপনারা একটু চুপ থাকুন, শুধু হাত তুলুন। যদি সারা রাত লাগে, সারা রাত আমাদের প্রার্থী আপনাদের কথার উত্তর দেবে, কোনো অসুবিধা নাই, পর্যায়ক্রমে দেবে। আচ্ছা, সিন্ডিকেট, আপনি শুধু চালের সিন্ডিকেট বলছেন, এই বাংলাদেশে শুধু চাল না, সব জায়গায় সিন্ডিকেট আছে। আমরা সব ধরনের সিন্ডিকেটের বিপক্ষে, সব সিন্ডিকেট আমরা ভাঙবো ইনশাআল্লাহ। পুরো চালের সিন্ডিকেট না, সব জায়গায় সিন্ডিকেট আছে, আমরা এই সমস্ত সিন্ডিকেট পছন্দ চাই না। আমি আনিস মন্ডল, ডেইলি স্টার পত্রিকা রিপোর্টার। আমি আসলে যে প্রসঙ্গে বলবো, 1000টা প্রশ্ন করলো সেটা আসতো না, তার সেজন্য আমার বলতে হবে এটা। আপনি বলছেন যে কুষ্টিয়াকে সাংস্কৃতিক রাজধানী করবেন, মানে স্বীকৃতি এনে দেওয়ার চেষ্টা করবেন, এবং আমরা তো মুখে মুখে দাবি করি, কিন্তু এই সাংস্কৃতিক রাজধানী যে রাজা লালন ফকির লালন সাহেব লালন একাডেমি দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে কুক্ষিগত হয়ে আছে, এবং এটা যাদের সম্পদ, সেই সাধুগুরুরা ওখান থেকে আসলে পর্যাপ্ত যা পাওয়ার ছিল সেটা পাচ্ছে না। প্লাস লালন একাডেমি আগাগোড়া একটা বঞ্চিত প্রতিষ্ঠান, এখানে কোনো ধরনের কোনো কার্যক্রম নেই লালনের চিন্তা চেতনাকে বহির্বিশ্বে ছড়িয়ে দেওয়ার মতো। সুতরাং আপনি যদি কুষ্টিয়াকে সাংস্কৃতিক রাজধানী করতে চান, তাহলে এই সম্রাটের যে রাজা, তার জায়গার কি ব্যবস্থা হবে, আপনি সেইখানে কি ভূমিকা রাখবেন সেটা বলবেন। ধন্যবাদ।
আমরা জানি যে আমাদের বিগত 5ই আগস্টের আগে ছিল ফ্যাসিস্ট সরকার। 5ই আগস্টের পরে তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট নেই। এই 5ই আগস্টের পরে যে একটা প্রোগ্রাম হয়েছে সেটা সরাসরি সরকারি কর্মকর্তাদের তত্ত্বাবধানে হয়েছে। আর এখন তো আসলে ওখানে কোনো কমিটি মনে হয় না, আমি যত জানি। পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে আমরা অবশ্যই দেখবো। পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে এখন যেটা হচ্ছে এটা অবশ্যই হবে না, তখন এটা একটা নির্বাচন হোক বা যে কোনো ভাবে এমন একটা নির্বাচন হওয়া উচিত। একটা কমিটি হবে এবং তাদের মাধ্যমে এটাকে পরিপূর্ণভাবে এবং সুন্দরভাবে চালানো হবে, যাতে আমাদের এই সংস্কৃতিতে রাজা হিসেবে যে বললেন সেটা আমরা ওইখানে ফিরাই আনতে পারি এবং কুষ্টিয়াকে পরিপূর্ণভাবে সাংস্কৃতিক রাজধানী পরিণত করে সে ব্যবস্থা করবো। আসসালামু আলাইকুম। আমি মুন্সি সাহেব আহমেদ, আমি খবরওয়ালা পত্রিকায় কাজ করি। তো অনেকে অনেক কথা বললো, কিন্তু বিগত দিনগুলোতে আমরা দেখেছি এবং আমিও অনেক জিনিসের সাক্ষী যে বিএনপির নেতা কর্মীদেরকে যে নিপীড়ন করা হয়েছে, দমন করা হয়েছে রাজনৈতিক ভাবে, এবং অনেককে অস্ত্র দিয়েও মামলা দেওয়া হয়েছে, ভালো মানুষ ঘরের থেকে ধরে এনে। তো আমরা 5ই আগস্টের পরে দেখলাম সেম কাজগুলো আওয়ামী লীগের সাথে হইল, আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে হইল, যে তাদের নামে মিথ্যা মামলা। এখনো আওয়ামী লীগের অনেক নেতা কর্মী এই মিথ্যা মামলায় জেলে আছে। বিএনপি যদি ক্ষমতায় আসে আর আপনি যদি এমপি হন, তাহলে যে রাজনীতি আগে হয়ে গেছে এরকমই চলমান থাকবে, নাকি আওয়ামী লীগের যে সমস্ত নির্দোষ লোক জেলে আছে তাদেরকে মুক্ত করবে? আমরা ইতিমধ্যে বলেছি যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক সম্প্রীতি এবং রাজনৈতিক সম্প্রীতি আমরা এস্টাবলিশ করতে চাই। এবং এর আগে যে ধরনের প্রতিশোধ, প্রতিহিংসার রাজনীতি হয়েছে, আমরা এগুলো পরিহার করে আমরা সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। তার মানে এর মধ্যে কিন্তু আপনার প্রশ্নের জবাব কিন্তু আমরা দিয়ে দিয়েছি অলরেডি। আগে যেগুলো হয়েছে এগুলো কোনোভাবেই হবে না, আমরা চাই না। আমরা যে কোনো জায়গায় স্টপ করতে চাই। আওয়ামী লীগটা করেছে, আমরা যদি সেটা করি তাহলে কি এটা কন্টিনিউ হলে চলতেই থাকবে? আমরা এটা চাই না, আমরা এটা এখানে স্টপ করতে চাই। এবং কেউ যদি কোনো অন্যায় করে সেটা প্রশাসন সেটার ব্যবস্থা নেবে। এমন না যে মানে আওয়ামী লীগের লোকের নয় মামলায় হতে পারবে না, অন্যায় করলে মামলা তো হবেই, কিন্তু মিথ্যা মামলা হবে না, ইন্টেনশনাল মামলা হবে না। এই প্রশ্নটা বলতে হবে। বলেন। আপনি ইশতেহার করেছেন, ধন্যবাদ আপনাকে। এর মধ্যে একটি পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি কমিট হয়েছে। এটা ক্রমে হয়েছে কিনা জানি না। সেটা হলো যে আপনি জানেন যে মহামান্য প্রেসিডেন্ট জিয়াউর রহমান শীতকালীন সময়ে পানির যে প্রবলেম, ফারাক্কা প্রভাব, সেটার থেকে বাঁচার জন্য আমাদের ভেড়াবার দায়িত্ব এন্টি ফারাক্কা নামে, আমরা বলি, বাঁধ সৃষ্টি করার জন্য উনি এখানে প্রকল্প হাতে নিয়েছিলেন গঙ্গা ব্যারেজ নামে। এইটা আপনার ইশতেহারে নাই, কিন্তু এটাতে কত বড় গুরুত্বপূর্ণ। আপনি কিসের কথা বলছেন? এখানে শীতকালে পানি পাওয়া যায় না, কৃষি কাজ করা সম্ভব হয় না, পানি সাপ্লাই দিতে পারে না। দিকে এই ফারাক্কার এই প্রভাব থেকে বাঁচার জন্য নতুন করে এই গঙ্গা ব্যারেজ করার কোন পরিকল্পনা ন্যাশনাল যে আমাদের ইশতেহার আছে, এখানে তিস্তা ব্যারেজ এবং পদ্মা ব্যারেজ প্রায়োরিটি প্রজেক্ট হিসেবে আছে। এই জন্য আমরা দেখেছি ওইটা, এই জন্য আমরা আর এখানে আনতে চাইনি। হ্যাঁ, এটা জাতীয় ইশতেহারে এটা প্রায়োরিটি প্রজেক্ট হিসেবে আছে, এটা হবে ইনশাআল্লাহ এই 5 বছরই হবে। নমস্কার। আজকের এই নির্বাচনী ইশতেহারের সভাপতি আমাদের প্রিয় অভিভাবক, প্রিয় নেতা জনাব বদরুদ্দিন আহমেদ এবং উপস্থিত কুষ্টিয়া জেলা 3 নম্বর আসনের মাননীয় সংসদ সদস্য মহোদয় এবং উপস্থিত সুধীবৃন্দ। আমরা প্রশ্ন করব ঠিকই, কিন্তু আমরা মাননীয় সংসদ সদস্য মহোদয়ের কাছে আগে প্রশ্ন রেখেছিলাম যে আমাদের বৃদ্ধদের জন্য, প্রবীণদের জন্য সারা পৃথিবীতে সম্মান প্রদর্শন করে, কিন্তু বাংলাদেশের আমরা প্রবীণরা কোনো সম্মান পাইনি। তারপর আজকে এখানে আমাদের প্রবীণ অনেক বৃদ্ধ ব্যক্তি এখানে বসে আছেন, তারা কোনো কথা বলার সুযোগ পাচ্ছে না।
সাংবাদিক ভাইরা তো সবসময় আপনাকে কাছে পাবে, আমরা কাছে পাবো না। তা আমার প্রশ্ন যে আমাদের এই প্রবীণদের জন্য হসপিটাল বিভিন্ন জায়গায় আপনাকে এর আগে প্রশ্ন করেছিলাম, তার এখানে কোনো নেই। আমরা যাতে অল্প পয়সায় সুসম্মানের সাথে চিকিৎসা ব্যবস্থা পাই, তার সুব্যবস্থা আপনি করবেন কিনা সেই প্রতিশ্রুতি আপনার কাছে আদায় করছি। এবং আজকের এই নির্বাচনী ইশতেহারে আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। ধন্যবাদ আপনাকে। এই ব্যাপারে এর আগেও আমার সাথে কথা হয়েছিল। আমরা আসলে সিনিয়র সিটিজেন যারা আছেন এবং বিশেষ করে মানে ডিজেবল যারা আছেন তাদের স্পেশাল কেয়ার নেওয়ার জন্য বিশেষ করে হসপিটাল, রেল স্টেশন এবং এই ধরনের সংশ্লিষ্ট জায়গায় আমরা আলাদা ফ্যাসিলিটি, আলাদা সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং আলাদা ভাবে তাদেরকে যাতে এন্টারটেইন করা হয় সেই ব্যবস্থা আমরা করব, যাতে ওনারা সহজেই চিকিৎসা সুবিধা পান বা যে কোনো জায়গায় ভ্রমণের জন্য বা যে কোনো জায়গায় যখন যাবেন সেখানে তারা একটা স্পেশাল এন্টারটেইনমেন্ট বা স্পেশাল একটা কেয়ার তারা নিতে পারে বা স্পেশাল একটা সুবিধা তারা পায়, সেই ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। অগ্রাধিকার ভিত্তিতে আপনারা সুবিধা পাবেন সব জায়গায়। আমি লুৎফর রহমান কুমার, গণমাধ্যম কর্মী। যে সমস্ত বক্তারা বা প্রশ্নকর্তারা যে সমস্ত কথা বলেছেন সবই দাপ্তরিক, আপনি সেগুলো একটু দেখবেন, কারণ আপনি তো সব কাজ বাস্তবায়ন করতে পারবেন না, আপনাকে মনিটরিং করতে হবে বা চেয়ে আনতে হবে। আমার আজকে একটা কথা মনে পড়ছে, 2018 সালে ঠিক এইখানে দাঁড়িয়ে সেই সময় যারা মাহবুবুল আলম হানিফ সাহেবকে আমি একটা মানে প্রস্তাব করেছিলাম যে কুষ্টিয়া যে যানজট চলেছে এটা মূলত হয় ট্রেনের কারণে, মানে 4টি ট্রেন 8 বার দেওয়া আসা করে। এই কারণেই 10 ঘন্টার সময় আমাদের সেখানেই নষ্ট হয়, 24 ঘন্টা যানজট তৈরি হয়। এটা কোনোভাবে মানে বাইপাস বলতে হচ্ছে আমি বলেছিলাম যে দক্ষিণ দিক দিয়ে, অর্থাৎ এটাকে ঢাকা রোডের ওই দিক দিয়ে কোনোভাবে ওই দিকে সংযোগ করা যায় কিনা সড়ককে যানজট মুক্ত করার জন্য। উনি আমাকে বলেছিলেন যে এইটা করতে হলে জমি অধিগ্রহণ লাগবে, অবকাঠামো ভাঙচুর করা লাগবে, এটা কোনোভাবেই সম্ভব না। আমার রুহুল আমিন বাবু আমাকে বলেছে যে আপনার প্রথম কাজটি কি হবে, আপনি বলেছেন ধুলোবালি মুক্ত করা। আমার কথা হচ্ছে যে যানজট মুক্তটা আগে করেন, যানজট মুক্ত হলে ধুলোবালি এমনি করে যাবে, ঠিক আছে? এবং আপনি করে দেখান যে কাজটি হাবিব সাহেব করতে পারবেন না বলেছিলেন, সেটি আপনি প্রথম প্রায়োরিটি দিয়ে ওইটি করবেন আগে, যে রেল লাইনকে আপনি ঢাকা রোডের পাশ দিয়ে স্থানান্তর করা যায় কিনা সেই বিষয়টি আপনি সবার আগে মনোযোগী হবেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এটা আমার ইশতেহারের মধ্যে আমি কিন্তু উল্লেখ করেছি যে আমরা রেল লাইনকে রিলোকেট করবো, দুইটা স্টেশন ইস্ট ওয়েস্ট রিলোকেট করবো, এগুলো কিন্তু বলা আছে। আর এই প্রজেক্টটা আমরা যত সহজে বলছি, হ্যাঁ আমরা এটা থেকে পিছপা হব না, কিন্তু এটা এককভাবে আমার করার বিষয় না, এটার সাথে মানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেক কিছু জড়িত, কারণ এটা কিন্তু অনেক বড় একটা প্রজেক্ট। আমরা অবশ্যই এটাকে প্রায়োরিটি দিব, কিন্তু আপনি যেটা বললেন যে 1 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে করে দেখানোর মতো কাজ এটা না, এটা অবশ্যই প্রায়োরিটি থাকবে আমাদের। আমরা জানি যে যানজট এটার জন্য যানজট হয়, কিন্তু যানজটের আরো অনেক কারণ আছে। আমাদের এখানে আশেপাশে যত টেম্পো স্ট্যান্ড, বেবি এটা সেটা কোনোটা কোনো স্ট্যান্ড নাই, সবগুলো রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে। আপনি দেখেন ট্রাকের কোনো স্ট্যান্ড আছে কিনা, শুধুমাত্র একটা বাস স্ট্যান্ড আছে। ট্রাক গুলো কোথায় থাকে, আমাদের এই ইজি বাইক গুলো কোথায় থাকে, বেবি গুলো কোথায় থাকে, একটার কোনো জায়গা নাই। এগুলো আমরা অনেকবার বলেছি কথাবার্তা, আমরা প্রশাসনকে আমরা একদম স্পেসিফিক্যালি জায়গাও লোকেট করছি, কিন্তু কোনো কেউ কাজ করে না। আমরা যেহেতু আমরা এই শহরের সন্তান, আমরা জানি এগুলো আপনারা দেখতে পাবেন স্টেপ বাই স্টেপ। আমরা মানে খুব তাড়াতাড়ি যেগুলো আমাদের এককভাবে করা সম্ভব, যেমন ধরনের যানজট, আমরা বেবি স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, এগুলো আমরা এই শহরে যারা আছে আমরা মিলে করতে পারবো। কিন্তু ট্রেন লাইন মানে যদি আমরা সরাতে চাই, এটা অবশ্যই এটা জাতীয় পর্যায়ের একটা কাজ, এটা অনেকগুলো মন্ত্রণালয়ের সাথে ইনভলভ হবে। আমরা জটিলতা প্রকাশ করার জন্য বলছি না, আমি রিয়ালিটিটা বলছি। তো ওইটা আমি মানে ইচ্ছা করলে সঙ্গে সঙ্গে হয়ে যাবে এরকম না, তবে আমাদের চেষ্টা থাকবে যত দ্রুত সম্ভব আমরা করব। আর যানজটের যে অন্যান্য ইস্যুগুলো আছে সেগুলো আমরা মানে আলাদা লেন তৈরি করা বা কোনো ওই বাসে যখন আলাদা বাস বে তৈরি করা। কারণ দেখবেন সবগুলো বাস লোডিং আনলোডিং হয় রাস্তার মধ্যে হয়, আমাদের কোনো বাস বে নাই, দু একটা থাকলেও সেখানে বাস যায় না, মানুষও যায় না, বাসও যায় না। এগুলো কিন্তু আমাদের শুধু মানে আমাদের নিজেদের অনেক কিছু পরিবর্তন করতে হবে। আমরা
আমরা সবাই খুব ভালো ভালো কথা বলি, কিন্তু টিস্যুটা বন্ধ করে রাস্তার উপর ফেলে দিই। টিস্যুর দোষ না আমার দোষ, সেটা হিসাব করতে হবে। এই জন্য আমাদের এই বিষয়গুলো আমাদেরও অনেক জিনিস নিজেদের চেঞ্জ করতে হবে। আমরা যখন এটা মানে এক্সিবিশনে দেবো তখন আমরা বুঝতে পারবো যে আসলে কার দোষ কতটুকু। আমাদের সবার কিন্তু কেয়ারফুল হতে হবে, সবার কিন্তু নিজেদের মধ্যে পরিবর্তন আনতে হবে, তাহলে কিন্তু আমরা একটা সুন্দর সভ্য সমাজ পাবো। সুন্দর সভ্য সমাজের জন্য ভালো মানুষও থাকবে। আমাদের হ্যাবিট, আমরা ভাই বরং আমরা অনেক কিছু পাই, কিন্তু আমরা শিখি অনেক কম কিছু। এই যে আমাদের নিজেদের মধ্যে চালচলন, কাজকর্ম, আচার ব্যবহারের মধ্যে অনেক পরিবর্তন আসতে হবে, তাহলে তো আমরা একটা ভালো পরিবেশ, ভালো জায়গা হবে। ধন্যবাদ। শুভ সকলকে। আমি একটি ছোট্ট প্রশ্ন করতে চাই সাংবাদিকদের পক্ষ থেকে। আপনি অনেক রাত আমাদের মাঝে সময় দিলেন, আপনার ইস্তেহার পাঠ করলেন, আমরা দেখলাম। আমাদের সহকর্মী আবু বকর ভাই উনি বলেছেন যে প্রতিটা অক্ষর আপনি নির্বাচিত হলে আপনি সেই প্রতিটা অক্ষর পালন করবেন, এবং আপনার যে ইস্তেহারে যতগুলো পয়েন্ট আপনি উল্লেখ করেছেন তার মধ্যে আমাদের কুষ্টিয়ায় আপনি জানেন যে যত সাংবাদিক আমরা এই গণমাধ্যমে কাজ করি, এখানে নামে বেনামে অনেক সাংবাদিক আছেন। আপনি সাংবাদিকদেরকে আরো ভালো কিছু পরামর্শ বলেন, ভালো কিছু কোন প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আপনার কোন পরিকল্পনা আছে কিনা? এবং আমার মনে হয় যে আপনার ইস্তেহারে কুষ্টিয়া সাংবাদিক মহল নিয়ে আপনার মনে হয় কোন পরিকল্পনা রাখা উচিত ছিল। ধন্যবাদ আপনাকে। এটা আমাদের 31 দফার মনে হয় 11 কি 12 নম্বর দফায় মিডিয়া নিয়ে আমাদের একদম স্পেসিফিক একটা প্ল্যান আছে, যার কারণে আমি উল্লেখ করি নাই। ওই মিডিয়ার যে প্ল্যান আছে আমরা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করবো, এবং এর মাধ্যমে আমি মনে করি যে আমাদের আপনি যেটা বলেছেন সেটার একটা সুন্দর সমাধান ওখান থেকে পাওয়া যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে কোনো প্রশ্ন থাকলে পরে আমাদের সামনের সারিতে শিক্ষাবিদ, ডক্টর, ইঞ্জিনিয়ার যারা আছে, সাংবাদিক ভাইদের কাছে দৃষ্টি আকর্ষণ, আপনাদের বক্তব্য আর আমরা সময় স্বল্পতার কারণে নিতে পারতেছি না, ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবে। এই পর্যায়ে আমাদের শিক্ষকরা আছেন, তারা হয়তো কোনো প্রশ্ন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসলে একটা প্রশ্ন করতে চাই, একটা জাকির ভাইকে করতে চাই, আপনাদের সবাইকে করতে চাই। সেটা হচ্ছে আজকে এই মুহূর্তে যে ইস্তেহারটি উপস্থাপন করা হলো এবং আপনারা যে প্রশ্ন করেছেন সাংবাদিক, এটি আগামী দিনেও অব্যাহত থাকবে কিনা, এটি জাকির ভাইয়ের কাছে প্রশ্ন। এটি গণতন্ত্রের বিরোধী, অর্থাৎ বিগত 17 বছর এই চর্চাটি আমাদের মধ্যে ছিল না। এই চর্চাটি আপনাদের মাধ্যমে, আপনি এমপি নির্বাচিত হলে এবং আপনার দল নির্বাচিত হলে এই অব্যাহত থাকবে, থাকবে, অব্যাহত থাকবে। 2 নম্বর কথা হচ্ছে, আপনি যে নির্বাচনী ইস্তেহার দিয়েছেন, আমার কাছে যেটা মনে হচ্ছে, অনেক নির্বাচনী ইস্তেহার আমরা দেখেছি, আপনার নির্বাচন ইস্তেহার এবং বিএনপির পক্ষ থেকে যেটি গত 6 তারিখে দেওয়া হয়েছে, ওই অনুষ্ঠানে আমার থাকার সুযোগ হয়েছিল। বাস্তবায়নযোগ্য নির্বাচনী ইস্তেহারটি আপনি দিয়েছেন, এবং কেন্দ্রীয় নির্বাচনের ইস্তেহারের অংশ হিসেবে যেটি কুষ্টিয়া কেন্দ্রিক, সেটি আপনি বেশি প্রায়োরিটি দিয়েছেন। জাতীয় পর্যায়ে বিএনপি তার নিজের ইস্তেহার উপস্থাপন করেছে। কোশ্চেন হচ্ছে যে এই কুষ্টিয়া, এটি একটি প্রশাসনিক ইউনিট অনেক পুরনো। যখন বাংলাদেশে ইস্ট পাকিস্তান যখন ছিল 17টি ইউনিট ছিল, কুষ্টিয়া তার মধ্যে একটি। এটি এমনিতেই সাংস্কৃতিক বলা হচ্ছে, এবং কুষ্টিয়ার মানুষ অনেক কমিটেড তাদের নিজেদের এই অঞ্চলের প্রতি এবং রাষ্ট্রের প্রতি। আমি মনে করি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে কাজগুলো করেছিলেন সব কাজ সম্পন্ন করতে পারেন নাই। বেগম খালেদা জিয়া তার পরিকল্পনায় অনেকগুলো কাজ উদ্যোগ নিয়েছিলেন, সবগুলো সম্পন্ন করতে পারেনি। যেটি তাদের জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান 25 ডিসেম্বরে এসে উনি বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান, এবং সেই প্ল্যানেরই অংশ হিসেবে আপনি একজন প্রতিনিধি। আমাদের বিশ্বাস আপনাদের মাধ্যমে এই প্ল্যানটি বাংলাদেশে বাস্তবায়িত হবে। আমরা এই হাউজের কাছে আমার একটা অনুরোধ, ইঞ্জিনিয়ার জাকির হোসেন উনি যে প্রস্তাবনাগুলো উপস্থাপন করেছেন, আমরা চাই সংসদে এমন একটি ব্যক্তি নির্বাচিত হয়ে যায় যিনি ভালো একটা প্ল্যানার, যিনি একজন ভালো দেশপ্রেমিক, যিনি একজন সৎ, যেটি উনি কুষ্টিয়াতে ইতিমধ্যে উপস্থাপন করেছেন। আপনারা আমাদের জায়গা থেকে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে
আপনারা নিশ্চয়ই তাকে নির্বাচিত করবেন যোগ্য হিসেবে। এই আহ্বানগুলো আপনাদের কাছে করছি। ধন্যবাদ। স্যার যেটা বলেছেন যে এই ধরনের মানে প্রশ্ন উত্তর বা এই ধরনের কোনো অনুষ্ঠানের পরবর্তীতে কন্টিনিউ আমরা করবো কিনা, আমি অবশ্যই করবো। আমি যেটা মনে করি অ্যাটলিস্ট 3 মাসে অন্তত এরকম একটা অনুষ্ঠান করা উচিত, যেখানে আমাদের পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে একটা মত বিনিময়ের সুযোগ থাকবে এবং একটা দায়বদ্ধতার জায়গা থেকে আমরা এই অনুষ্ঠান করবো ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একজন পেশাগতভাবে শিক্ষকতা পেশায় যুক্ত আছি। আমার দুটো অংশ রয়েছে, একটি হচ্ছে অভিমত, আরেকটি হচ্ছে প্রশ্ন। অভিমত এই যে খুব সংক্ষেপে 1 পৃষ্ঠার মধ্যে আপনি যে নির্বাচনী ইশতেহার আমাদের সামনে উপস্থাপন করেছেন, এটি একটি দারুণ রূপরেখা। এটি আমার অভিমত। এত সংক্ষেপে আপনার যেভাবে উপস্থাপন করলেন মনে হয়েছে এটি কোনো আরোপিত নয়, আপনি অন্তরে এটি ধারণ করেন এবং সেইভাবেই আপনি আমাদের সামনে উপস্থাপন করেছেন, যা বাস্তবায়নযোগ্য। একটা নির্দিষ্ট ধারাবাহিকতা মেনটেন করে এটি নিশ্চয় হবে 6 মাস, 1 বছর, 3 বছর এই ধারাবাহিকতায়। যে বিষয়টি আমাদের গুরুত্ব রাখে যে জন আকাঙ্ক্ষা অসংখ্য অসংখ্য আমাদের ইচ্ছা অভিপ্সা রয়েছে, সেগুলো একবার আপনি সবাইকে তুলে ধরতে পারা এই ছোট্ট নির্বাচনী ইশতেহারের মধ্যে সম্ভব নয়। তথাপি আপনি চেষ্টা করেছেন, এই জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আপনি অনেক বিষয়গুলি এখানে নিয়ে এসেছেন। প্রশ্নের জায়গাটি হচ্ছে এই যে সামাজিক নিরাপত্তা, ধর্মীয় বা সাম্প্রদায়িক উগ্র যে ধরনের মাথাচাড়া দিয়ে ওঠে, এই ধরনের সামঞ্জস্যপূর্ণ সামাজিক একটি নিরাপত্তা রক্ষার জন্য আপনার কি ধরনের ভূমিকা থাকবে? অর্থাৎ সাম্প্রদায়িকতা রক্ষার জন্য, গ্রামীণ উন্নয়নের জন্য, কৃষি ক্ষেত্রে উন্নয়নের কথা এসছে, এইসব অনেকগুলো বিষয় রয়েছে। আমি প্রধানত জানতে চাই যে সামাজিক নিরাপত্তা এবং সাম্প্রদায়িক ভাবে আমরা মিলেমিশে বসবাস করার জন্য আপনার কি ধরনের ভূমিকা থাকবে? ধন্যবাদ। নিরাপত্তা বিষয়ক যে ইস্যুগুলো আসে, এটা আমরা যদি নির্বাচিত হই তাহলে দলের যে বিষয়টা আছে, এই শুরুটা কিন্তু দলীয় প্রভাব থেকে হয়। দলীয় প্রভাব বা দলের নাম ব্যবহার করে যাতে কেউ কোনো জায়গায় কোনো প্রভাব বিস্তার করতে না পারে, সে ব্যাপারে আমরা শতভাগ সচেতন থাকবো। আর সাম্প্রদায়িকতা এবং উগ্র যে মৌলবাদ বা উগ্র যে জঙ্গিবাদের যে আপনি একটা আকার ইঙ্গিতে বলেছেন, আমরা মনে হয় যে এটাও যদি আমরা এই ধরনের আলোচনা মানে যারা এই ধরনের কাজের সাথে জড়িত সে ধরনের ব্যক্তি বা সে ধরনের প্রতিষ্ঠান, আমরা যদি উন্মুক্ত সবাই যদি খোলাখুলি কথা বলতে পারি, তাদের সাথে আইডিয়া শেয়ার করতে পারি, তাহলে মনে হয় এই জিনিসগুলো আস্তে আস্তে কমে যাবে। কিন্তু এই যে উগ্র সাম্প্রদায়িকতা বলেন বা জঙ্গিবাদ বলেন, একটা মানুষের মধ্যে চেপে থাকা আস্তে আস্তে একটা ক্ষোভ থেকে কিন্তু এরকম পাস্ট হয় এক সময়, আমার মধ্যে এটা মনে হয়। আমরা যদি এরকম ওপেন হই, নিজেদেরকে এরকম মেলে ধরতে পারি, সবাইকে যদি কথা বলার সুযোগ দিই, যার যেটা আছে সেটা আমরা শুনি, আমরা সমাধান হয়তো সব হবে না, কিন্তু আমরা শুনতে তো পারি। আমরা যদি এই ধরনের পেশেন্স আমাদের থাকে, সবাই কিন্তু বলার সুযোগ দিই, আমার মনে হয় এটা আস্তে আস্তে রিডিউস হবে। আর দলীয় প্রভাবটাকে কেউ যদি কোনো জায়গায় কাজে লাগাইতে না পারে, দলকে যাতে ওইভাবে বিক্রি করতে না পারে, আমরা সেভাবে সচেষ্ট থাকবো। আর প্রশাসনিক উদ্যোগ আমরা নেব, কারণ প্রশাসনের কাছে বিভিন্ন ইনফরমেশন থাকে, তারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে থাকে। আমাদের এখানে সাংবাদিক ভাইরা আছে, ওনাদের কাছে অনেক ইনফরমেশন থাকে। এভাবে সবাই মিলে যদি আমরা চেষ্টা করি, তাহলে কিন্তু একটা মানে ইন্টিগ্রেটেড একটা নিরাপত্তার একটা বেস তৈরি করতে পারবে। এটা এককভাবে কারোর পক্ষে সম্ভব না, সবার সহযোগিতা প্রয়োজন। সবাই যদি আমরা যার যার জায়গা থেকে আপনার দায়িত্ব পালন করি, এবং আমি মনে করি আমি চেষ্টা করবো আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি দায়িত্বটা পালন করতে, যাতে আমি সবার কথা শুনতে পারি এবং সেভাবে একটা ব্যবস্থা নিতে পারি। ধন্যবাদ। আমার শুধুমাত্র একটা প্রশ্ন, অনেক কথা আপনি বলেছেন, সুন্দর সুন্দর আধুনিক কৃষিকে সাজাতে, কৃষিকে উন্নয়নের ধারায় যোগদানের যোগসূত্র তৈরি করতে অনেক ভালো একটা ইশতেহার আপনি উপহার দিয়েছেন। তবে এটি করতে সময় লাগে, নিশ্চয়ই 5 বছরেই 1 মাস 2 মাস 6 মাস 1 বছর হবে না, আমাদের সময় দিতে হবে। আমি প্রশ্ন, আপনার সর্বশেষ এখানে আমাদের অঙ্গীকার স্বচ্ছতা, জবাবদিহিতা, জনগণের অংশগ্রহণ, উন্নয়নের মূল চাবি, অর্থাৎ গুড গভর্নেন্স, স্বচ্ছতা, জবাবদিহিমূলক আইনসম্মত শাসন ব্যবস্থা। এই শাসন ব্যবস্থা এই কুষ্টিয়া প্রেক্ষাপটে আমি বলছি, প্রতিটা দপ্তর, অধিদপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, অধিকাংশ ক্ষেত্রে এজন্য জনভোগান্তি, হয়রানি, ঘুষ, দুর্নীতি সবকিছু আমরা দেখি, উপস্থাপিত।
এবং প্রশাসনিক ক্ষেত্রে আপনি এই স্বাস্থ্যতার মধ্যে নিজেকে কতটুকু রাখবেন, সর্বস্তরে জনসেবা নিশ্চিত করতে যদি সুশাসন না থাকে জনসেবা নিশ্চিত হবে না। এই প্রতিষ্ঠানের সরকারি দপ্তর অধিদপ্তর সুশাসন নিশ্চিত করে আপনার অঙ্গীকার। ধন্যবাদ। আমি আপনাকে শতভাগ নিশ্চয়তা দিতে পারি যে স্বচ্ছতা জবাবদিহিতার ব্যাপারে আমি শতভাগ দায়বদ্ধ, কিন্তু এখানে এই বিষয়টা অনেকটা ভাইস ভার্সা, সবাইকে সহযোগিতা করতে হবে। আমাদের একটু আগে আমি বলছিলাম এই কথাটা শুনতে একটু কষ্টকর, কিন্তু এটা কিন্তু রিয়ালিটি, মানে বাড়িতে বাস্তবতা। আমরা দেখেন ইস্যুটা কেমন হয়, শুধুমাত্র সব জায়গায় সরকারি দপ্তর হ্যাঁ খারাপ, কিন্তু আমরা খারাপ আরো করি, নিজেরা করি। কিভাবে দেখেন একটা চাকরি সার্কুলার হলে প্রথমে কমার্শিয়াল চাকরি করো, যা লাগে দেবো, এটা কিন্তু আমরাই বলি। এভাবে কিন্তু জিনিসটা আমরা শুরু করি। এই জন্য আস্তে মানে স্টেপ বাই স্টেপ আমাদের সবাইকে ঠিক হতে হবে। এটা শুধু মানে একপাক্ষিক না, এটা কিন্তু মাল্টি ডাইমেনশনাল, ভাইস ভার্সা। এই জন্য আমাদের ভালো মানুষ তৈরি করতে হবে। ধর্মমত নির্বিশেষে আমরা যদি ভালো মানুষ তৈরি করতে পারি, আপনারা দেখবেন যে সব দলের ম্যানিফেস্টোর মধ্যে অনেক সুন্দর সুন্দর কথা লেখা আছে, বাট ম্যান বিহাইন্ড দ্য পার্টি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যদি নিজেরা ঠিক না হই, অনেক কিছু শুধুমাত্র আইন করে ঠিক করতে পারবেন না, আমাকে ঠিক হইতে হবে। বললাম তো চাকরির ক্ষেত্রে আমার কাছেই বলে যে মেডিকেলে একটু দরখাস্ত দিয়েছে আমার ছেলে, সবাই একটু দেখো, যত লাগে দেবো। আপনি জানেন কিনা এটা? তাহলে এবার বলেন অবস্থাটা কি হয়। আমি একটা স্কুলের সভাপতি ছিলাম, এই কথাটা কোথায় জানি বলেছি এর আগে, 8 বছর। হ্যাঁ, আমি নাম 8 বছর সভাপতি ছিলাম। ওই সময় অনেক নিয়োগ হয়েছে, যারা নিয়োগ করতে ছিল তারা এসে দেখে যে টোটালি ডিফারেন্ট। এবং তারা তো আরো অনেক কলেজে অনেক স্কুলে নিয়োগ দেয়, এক একটা স্কুলে নিয়োগ দিলে, এবং শিক্ষিত লোক আমাদের সবাই, আমরা হেডমাস্টার হচ্ছে 10 লাখ, অ্যাসিস্ট্যান্ট মাস্টার 5 লাখ, এরকম নিয়ম আছে। রিয়ালিটি এটা, বল এটা সব আমরা সবাই, এবং সেখান থেকে কথা বলছি আমরা। যেহেতু সব যদি মনে করেন আমি একা সব সমস্যার সমাধান করে দেবো, সবাইকে সহযোগিতা করতে হবে, আমাদের এই জায়গায় আস্তে আস্তে আসতে হবে। কিন্তু আমি আপনাদেরকে বলতে পারি, হ্যাঁ আমাকে ওই লাইনের বাইরে রেখে আপনি কথা বলতে পারেন। আমি 100% লায়াবল, আমি 100% স্বচ্ছ, আমার ব্যাপারে আমি নিশ্চয় করতে পারি। এখন আপনারা কতটুকু নিশ্চয় দেবেন সেটা বলবেন, বিষয়টা এরকম হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। প্লিজ এক মিনিট, আমরা একটু আবেগের জায়গা থেকে আবার বাস্তবে ফিরে আসি। আমাদের এখানে অনেক সিনিয়র সিটিজেন আছেন, অনেক ব্যক্তিবর্গ আছেন, যারা অনেকে ডায়াবেটিসের পেশেন্ট আছেন। আমরা চাই না যে আমাদের এই পর্বটা এত দীর্ঘ হোক যে মানুষের আবার ভোগান্তির শিকার হয়। আমরা শেষ করতে চাই, আপনারা যথেষ্ট পরীক্ষা দিয়েছেন, আমরা দিয়েছি। আমরা একটি কথা বলি, আমি দলের দায়িত্বশীল জায়গা থেকে, আমরা যারা এখানে এসেছেন আমাদের মেহমান হিসাবে, আমরা আপনাদের জন্য সামনে চকলেটের ব্যবস্থা করেছি। এখানে আমাদের সহযোদ্ধারা আছেন, আমাদের ক্যাপাসিটির উপর ভিত্তি করে আমাদের শুধু আমরা প্রত্যাশা করি যারা আমাদের আমন্ত্রিত মেহমান আছেন, বিভিন্ন শ্রেণীর মানুষ, পেশার মানুষ, আমরা তাদেরকে একটু সুযোগ করে দেব। আর আমাদের যারা দলীয় আমরা নেতৃবৃন্দ এবং সবাই আমাদের সহযোদ্ধারা আছে, এই বিষয়টা আমরা গুরুত্ব সহকারে দেখবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আমরা আপনাদেরকে আর বিরক্ত করতে চাচ্ছি না, আমরা পরবর্তী ধাপে যেতে চাই। আসসালামু আলাইকুম। শেষ